রুহি একটা ঢোক গিলে আহানকে পাশ কাটিয়ে দরজা খুলে দিয়ে দেওয়ালের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়ালো। প্রমা আর চোখে তাকিয়ে বলল, দরজা খুলতে এত সময় লাগে? এরপর ভিতরে আহানের দিকে চোখ পড়তেই প্রমা মিটমিটিয়ে হেসে বলল, সরি রে, বুঝতে পারিনি যে এত সময় লেগেছে। রুহি তীক্ষ্ণ দৃষ্টিতে প্রমার দিকে তাকালো, যেন এই দৃষ্টি দিয়ে আজ ভস্য করে দিবে প্রমাকে। প্রমা পা টিপে টিপে কেটে পড়লো। রুহি গাল ফুলিয়ে আহানের দিকে তাকিয়ে বলল, আপনি যাবেন নাকি আপনাকে বিদায়পত্র পাঠাতে হবে? আহান রুহির দিকে এগিয়ে আসতে রুহি জড়সড় হয়ে গেল। আবার ওই দিকে আসছে কেন? রুহি মুখ ঘুরে অন্যদিকে তাকিয়ে অস্থিরতা দূর করার চেষ্টা করছে। আহান রুহির খুব কাছে আসতে রুহি চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। আহান নীরবে হেসে রুহিকে পাশ কাটিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আলতো করে এক চোখ খুলে তাকাতে রুহি রাগে ফুলে ওঠে। আচ্ছা বজ্জাত লোক তো, কথাটা বলেই রুহি সজোরে দরজা লাগালো। রুহি তৈরি হয়ে অনুষ্ঠানে এলো। স্টেজে লামিয়া বসে আছে। লামিয়ার এক পাশে প্রমা বসা, রুহি আরেক পাশে গিয়ে বসলো। রুহি গিয়ে বসতে লামিয়া অনেক এক্সাইটেড হয়ে বলল, জানিস নিরামিষটা 3 বার তাকিয়েছে। বাহ, সত্যি? বলেই রুহি একবার জয়ের দিকে তাকাতেই বুঝলো জয়ের চোখ সরছে না লামিয়া থেকে। রুহি হেসে উঠে বলল, কিসের 3 বার? উনি তো দেখি চোখেই সরাচ্ছেন না তোর থেকে। এর মাঝে প্রমা বলে বসলো, নিজেরটা বল আগে, যে রোমান্স করে আসলাম। তোর মুখ কি সামিয়ার মতন লাগাম ছাড়া হয়ে গেছে? আর চোখে বলল রুহি। প্রমা রুহির কথা হেসে উড়িয়ে দিল। লামিয়া আর জয়ের গায়ে হলুদ হচ্ছে, দুজনে পাশাপাশি বসে আছে। কি সুন্দর মানিয়েছে ওদের একসাথে। এমন সময় আহান রুহির পাশের চেয়ারে বসতেই রুহি বলে বসলো, আমাদের বিয়ের সময় এসব হয়নি কেন? প্রশ্ন করে আহানের দিকে তাকালো রুহি। চলো তাহলে আরেকবার বিয়ে করে ফেলি। আলতো হেসে বলল আহান। রুহি আর চোখে আহানের দিকে তাকালো। তখনই রুহির অন্য পাশের চেয়ারে একটা ছেলে এসে বসলো। আহান ব্যাপারটা খেয়াল করলো। ছেলেটা রুহির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, রুহি ছেলেটার বাড়িয়ে দেওয়া হাতের দিকে একবার তাকিয়ে আবার ছেলেটার দিকে তাকালো। এইদিকে স্বামীরা শাকচুন্নি, আবার এখানে সমীর মামতভূত। সৌজন্যবোধ দেখাতে রুহি হাত বাড়ানোর আগে আহান ছেলেটার হাত ধরে বলল, হ্যালো, আমার হাজব্যান্ড। তারপর হাতটা ছেড়ে দিল। আহান পারে না হাতটা মোচকে দেয় ছেলেটা। হাজবেন্ড কথাটা শুনে ছেলেটার মুখ শুকনো হয়ে গেল। কিছুক্ষণ পর ছেলেটা উঠে চলে যেতেই রুহি তীক্ষ্ণ দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে বলল, আপনি এটা কি করলেন? আহান গম্ভীর গলায় বলল, হ্যান্ডশেক। আচ্ছা, ওটাকে হ্যান্ডশেক বলে? আমি তো জানতামই না। ব্যঙ্গ করে বলল রুহি। ও আমার বন্ধু, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারে বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনবো না কারো কথা যে মন্দ বলো সমাজ। তুমি আমারি বলবো শতবার,
ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা, মঞ্জিল ভালোবাসা, মঞ্জিল ভালোবাসা। আমি ছাড়া কেউ তোমার দিকে তাকালে আমার সহ্য হয় না, বুঝেছো? রুহির চোখের দিকে তাকিয়ে বলল আহান। রুহি চোখ পিটপিট করে তাকালো আহানের দিকে। বাপরে, কি হিংসুটে জামাই হয়েছে তার। আহান কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে রুহির কোল থেকে রুহির হাতটা ধরে বসলো। রুহি অপ্রস্তুত হয়ে আশেপাশে তাকাচ্ছে। ইস, সবাই কিভাবে দেখছে। রুহি ফিসফিসিয়ে বলল, এভাবে হাত ধরে আছেন কেন? সবাই দেখছে তো। দেখুক, দেখানোর জন্য ধরেছি। হালকা হেসে বলল আহান। আহান কাজ কারবার মাঝে মধ্যেই রুহির মাথায় ঢুকে না। রুহি আর চোখে তাকিয়ে বলল, মানে? আহান ধরে রাখা হাতটা কাছে এনে কিস করতে রুহির চোখ ছানা বড়া হয়ে গেল। গেছে, লোকটা পুরো মাথা খারাপ হয়ে গেছে। পুরো লোক ভর্তি জায়গায় এসব শুরু করেছে। রুহি আশেপাশে তাকিয়ে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নীরবে দাঁতে দাঁত চেপে হাতটা ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু আহান তো ছাড়ার পাত্র নয়। শেষমেশ রুহি দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ুন তো, হাত ধরার জন্য বাকি জীবন পড়ে আছে, এখনই ধরতে হবে হাত। এই সময়টা তো আর ফিরে আসবে না। এমন সুন্দর সন্ধ্যা কেন আমি ওয়েস্ট করবো বলো তো? আহানের এই কথার পর রুহি আর কিছু বলল না। এনাকে বলেও লাভ নেই। অনুষ্ঠান থেকে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। আহান রুমে ঢুকে দেখে রুহি নিজের গলার হার খুলতে ব্যস্ত। আহান দরজার সাথে পিঠ ঠেকিয়ে পকেটে হাত ভরে এক দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে আছে। এদিকে রুহি গলার হাত খুলতেই পারছে না, রুহির দ্বারা হবেও না। তাই আহান এগিয়ে এসে রুহির হাত ধরে আয়নার সামনে চুলটায় বসালো। রুহি চুপচাপ ভদ্রমেয়ের মতন বসলো। আহান রুহির সামনে হাঁটু ভাঁজ করে বসে রুহির হাতের চুড়িগুলো আস্তে আস্তে খুলতে লাগলো। রুহি আহানের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে কেন জানি তার কাছে এসব নিছক স্বপ্ন মনে হয়। কেউ তাকে ভালোবেসে এতটা আগলে রাখবে কল্পনা পর্যন্ত করেনি সে। আহানের ফাঁকে রুহির দিকে তাকাতেই দেখলো রুহি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আহানের চোখ পড়তেই রুহি চোখ পিটপিট করে অন্যদিকে তাকালো। আহান নীরবে হাসলো। তারপর রুহির হাতের চুড়িগুলো খুলে রেখে উঠে দাঁড়ালো। তারপর রুহির গলার হার আর কানের দুল নিজে হাতে খুলে দিল। তারপর বুকের কাছে হাত গুজে রুহিকে দেখতে লাগলো আহান। রুহি উঠে চলে যেতে নিতে আহান রুহির হাত ধরে টেনে কাছে নিয়ে এলো। রুহি আহানের চোখের দিকে তাকিয়ে একটা ঝোঁক গিলল। রুহির মুখের সামনে ছোট চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আমার কাছে আসলে এমন জোরের মতন করো কেন? রুহি মুখ কালো করে একবার আহানের দিকে তাকালো। আহান রুহির খোপার পিনটা খুলে দিতেই চুলগুলোর বাঁধন খুলে যায়। খোলা চুলে রুহির পিঠ ঢেকে গেছে। রুহি হতভম্ব হয়ে আহানের দিকে তাকালো। রুহি হাত ছাড়াতে ছাড়াতে বলল, গরম লাগছে তো, চুল খুলে দিলেন কেন? হাত ছাড়ুন, আমি চুল বাঁধবো। আহান হাত ছেড়ে এবার রুহির কোমর জড়িয়ে ধরলো। তারপর রুহির গায়ের ওড়নাটা টান মেরে সরিয়ে দিতেই রুহি চমকে তাকালো। বুকের ভিতর আবার দিরিম দিরিম করতে লাগলো। আপনি কি করছেন? জড়তা নিয়ে বলল রুহি। তুমি তো বললে তোমার গরম লাগছে। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল আহান। তারপর রুহির বাহু ধরে রুহিকে সামনে ঘোরালো। এক হাত কোমরে জড়িয়ে অন্য হাতে ঘাড়ের চুলগুলো সরিয়ে দিল। রুহির হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। হাড়টা মনে হয় একটু পর লাফিয়েই বের হয়ে আসবে। আহানের নিঃশ্বাস ক্রমাগত ঘাড়ে আছড়ে পড়ছে। রুহি নিচের ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করে রেখেছে। আহান হাত বাড়িয়ে লাইটের সুইচ বন্ধ করে দিতেই রুহি আর শান্ত থাকতে পারল না। অস্থির হয়ে উঠল। টেবিল ল্যাম্পের হালকা আলোয় রুমটা আলোকিত। হঠাৎ জামার চেন খোলার শব্দে রুহি আটকে উঠে চলে যেতেই আহান রুহিকে কোলে তুলে নিল। রুহি আহানের শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে ফেলল। আহান ঘোর লাগা চোখে রুহির দিকে তাকিয়ে রইল। তারপর রুহির কানের কাছে মুখ এনে বলল, লাইট তো বন্ধ করে দিয়েছি, এবার কিসে লজ্জা? কথাটা শুনে রুহি আরো জোরে আহানের কাঁধ খামচে ধরল। ব্যথায় আহান ভ্রু কুচকে ফেলল। তারপর রুহিকে বিছানায় শুইয়ে টেবিল ল্যাম্পটা বন্ধ করে দিতেই অন্ধকারে সবটা ছুঁয়ে গেল। চাঁদের আলোটা হালকা এসে রাতটা আরো সুন্দর করে তুলল। বিয়ে বাড়িতে হঠাৎ কেউ রুহির হাত ধরে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে এসে আলতো করে মুখকে চেপে ধরতেই রুহি হাতটা একটা কামড় বসিয়ে দিল। রুহির কাছে এসেই বুঝেছে এটা আহান। ব্যথায় আহান ঠোঁট চেপে হাত সরিয়ে নিল। রুহি কড়া চোখে পেছনে তাকালো। আহান মুগ্ধ হয়ে রুহির দিকে তাকিয়ে আছে। মেরুন রঙের শাড়িতে অপরূপা লাগছে রুহিকে। খোলা চুল আর কপালের ছোট্ট টিপটা যেন তাকে আরো সুন্দর করে তুলেছে। রুহি কোমরে হাত দিয়ে এগিয়ে এসে বলল, আচ্ছা, আমি আপনার বউ নাকি অন্য কিছু? রুহির কথায় আহান নিচের ঠোঁট ভিজিয়ে বলল, অন্য কিছু মানে? অন্য কিছুই তো। নিজের বউয়ের সাথে কে এমন করে? অদ্ভুত মনে হয় যেন আমাদের বিয়ে হয়নি, আমরা প্রেমিক প্রেমিকা।
আপনি এমনভাবে আমার মুখ চেপে নিয়ে এলেন যেন প্রেমিকার সাথে শত বছর দেখা। গড়গড় করে কথাগুলো বলল রুহি। থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট। বলেই ঠোঁট এলিয়ে বলল আহান। এটা কমপ্লিমেন্ট মনে হলো আপনার কাছে? আশেপাশে এত লোকজন কি ভাববে বলুন তো? আহান রুহির দিকে এগিয়ে আসতে আসতে বলল। আই ডোন্ট কেয়ার। রুহি পিছাতে পিছাতে একদম দেয়াল ঘেঁষে দাঁড়ালো। তারপর আহানের দিকে চোখ পিটপিট করে তাকিয়ে বলল, উফ, আপনি আমাকে এখানে এনেছেন কেন বলুন তো? আমার বউকে বউর সাথে দেখতে ইচ্ছে করছে। একপাশে দেয়ালে হাত রেখে বলল আহান। কেন, আমাদের বিয়েতে কি আপনি চোখে পট্টি বেঁধেছিলেন? তখন দেখেনি? কটাক্ষ করে বলল রুহি। তখন খেয়াল করিনি তো। হ্যাঁ, তো আমি কি করব? এখন বউ সেজে আপনার জন্য বসে থাকবো? তীক্ষ্ণ চোখে বলল রুহি। আহান রুহির মুখের সামনে উড়ে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, নিজের বরের জন্য এতটুকু পারবে না? না, পারবো না। ইস, শখ কত ওনার জন্য। এখন আমি বউ সেজে বসে থাকবো। তখন দেখেনি কেন, খুব তো মুখে পানি ঢেলে দিয়েছিলেন। মুখে পানি ঢেলে ঘুম থেকে ওঠানোর সময় মনে ছিল না? রেগে বলল রুহি। তখন কি জানতাম নাকি এই মেয়েটা আমায় এত পাগল করে ফেলবে? রুহি আর চোখে আহানের দিকে তাকালো। আহান রুহির আরেকটু কাছে এসে বলল, তুমি চাইলে আমি তোমায় সাজিয়ে দিতেই পারি। না, এত দরকার নেই। কুম্ভকর্ণগিরি করছেন না আমার সাথে? হ্যাঁ, সেগুলো এত সহজে ভুলে যাবো ভেবেছেন? হবে না, আমি আপনার জন্য বউ সাজতে পারবো না। কটাক্ষ করে বলতেই আহান রুহির কোমর ধরে কাছে টেনে নিয়ে বলল, আচ্ছা, আর যে ভালোবাসি সেটা মনে থাকে না, বারবার কি মনে করিয়ে দিতে হবে? বলে মুখ এগিয়ে আনতেই রুহি হাত দিয়ে আহানের ঠোঁট চেপে ধরে বলল, একদম উল্টাপাল্টা কিছু করবেন না। আমার সাজ যদি নষ্ট হয়ে যায় আপনার, আমি বলতে থাকতেই আহান ঠোঁটের উপর থাকা রুহির হাতে কিস করতেই রুহি হাত সরিয়ে নিয়ে হতভম্ব হয়ে তাকালো আহানের দিকে। রুহি আহানকে সরিয়ে দিয়ে বলল, আপনি একদম জাদা। কোথায় আছেন? মাথায় আছে আপনার? কেউ এসে পড়লে কি হবে? বলে আহান ধরার আগে রুহি দরজার কাছে পৌঁছে দরজাটা খুলে ফেললো। দরজা খুলতেই রুহির চোখ ছানা বড়া হয়ে গেল। প্রমা আর লাবণ্য দাঁড়িয়ে আছে। দেখে তো মনে হচ্ছে এতক্ষণ দাঁড়িয়ে বদমাইশগুলো সব শুনেছে। রুহি কড়া গলায় বলল, তোরা দুটো এখানে কি করছিস? কিছুই না, আমরা তোকেই খুঁজতেছিলাম। পরে দেখি তোকে টেনে ভিতরে নিয়ে গেল, ব্যাস এটুকুই দেখেছি। স্বাভাবিক ভঙ্গিতে বলল লাবণ্য। রুহি শক্ত চোখে ওদের দিকে তাকালো। এই ফাঁকে প্রমা হাত দিয়ে ঠেলে দরজাটা সরিয়ে দিতে আহানকে দেখে হেসে উঠে বলল, হ্যালো জিজু। প্রমার কথায় রুহি পিছনে তাকিয়ে দেখে পুরো দরজাটা খুলে ফেলেছে প্রমা। এমন চুন্নি মার্কা যে তারাই বান্ধবীগুলা সেটা তার জানা ছিল না। প্রমা আহানের উদ্দেশ্যে বলল, চাইলে আমরা রুহিকে বউ সাজিয়ে দিতে পারি। আহান হেসে ফেলল। তারপর বলল, আমি নিজেই পারবো। রুহি রাগে গজগজ করে আহানের দিকে তাকালো। সাদে কি আর নির্লজ্জ বলি। প্রমার লাবণ্য অদ্ভুত দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে হাসলো। আমাকে খুঁজতে এসছিস কেন সেটা বল। আর চোখে তাকিয়ে বলল রুহি, আরে ওদের বিয়ে হয়ে গেছে, কবুল বলা শেষ, তাই তোকে খুঁজছিলাম। লামিয়া খোঁজ করছে। কি কবুল বলা শেষ? সেখানে উপস্থিত থাকতে না পেরে আফসোস করে বলল রুহি, সব হয়েছে কুম্ভকর্ণের জন্য। আমরা গেলাম, তুই আয় জলদি। বলে প্রমাণ লাবণ্য মিটমিট করে হেসে চলে গেল। রুহি আর চোখে আহানের দিকে তাকালো। ঠোঁট এলিয়ে হাসছে সে। রুহি বিড়বিড় করে বলল, কুম্ভকর্ণ। বলেই হনহনিয়ে চলে গেল। আজ রুহির জন্মদিন। জন্মদিন সবার জীবনে খুব খুশির একটা দিন হলেও রুহির জীবনে অভিশাপময় দিন। কারণ এই দিনে তাকে পৃথিবীর আলো দেখিয়ে তার মা আত্মহত্যা করেছিল। সারা বছরে শুধু এই দিনটাই রুহির এত কষ্ট হয়। সকাল থেকে লামিয়া, প্রমা সবাই এসে রুহির মন ভালো করার চেষ্টা করেছে। রুহি স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু চোখে মুখে বিষণ্ণতার স্পষ্ট। তারপরও আহান সকাল থেকে নেই। আজকের দিনটা ওনার অফিসে যেতে হলো। সে বিকালে সে নানুর কাছে নিয়ে যাবে বলেছে। বইয়ের থেকে কাজ বেশি তার কাছে। একবার উইশ পর্যন্ত করেনি। মনটা খারাপ এমনিতেই, তার উপর আহানের এমন কাণ্ডে রাগ হচ্ছে রুহি। প্রমা আর লামিয়া দুপুরের পরেই চলে যায়। লামিয়ার বিয়ে হলো মাত্র 1 মাস হয়েছে, তবুও বরকে রেখে তাকে খুশি করতে এসেছে। আর এদিকে তার নিজের বর লাপাত্তা। রুহি বিকেলে রেডি হয়ে বসে রইল আহানের আসার অপেক্ষায়। আহান এলো দেরি করে। রুহির খুব রাগ হচ্ছে, কিন্তু রাগটা সে দমিয়ে রেখেছে। মুখ ফুলিয়ে গাড়িতে বসে নিজেই নিজের সিট বেল্ট পরলো। আহান রুহির দিকে তাকালো। এত বিষণ্ণতা রুহির মুখের আগে কখনো দেখেনি সে। মানুষকে কষ্টের সময় কিভাবে আগলে রাখতে হয় সেটা আহান জানে না, আর তাকে কখনো সেটা শেখানোও হয়নি। তবুও রুহির মন ভালো করার শেষ চেষ্টাটা সে করবে। নানুর কাছে সে রুহির অনেকটাই ভালো লাগছে। আশেপাশে সবাই তাকে নিয়ে মেতে থাকার চেষ্টা করছে। যদিও ভিতরে ভিতরে নিজের মেয়ের মৃত্যু শোকে তারাও কাতর, তবুও রুহির পছন্দের সব রান্না করা হয়েছে। ছোট মামা কবিতা পড়ে শুনিয়েছে, নানা নানি গিফট দিয়েছে। এসবের মাঝেও রুহির মনটা একটু খারাপ, কারণ আহান তখন থেকে ফোনে কার সাথে কথা বলছে, রাগারাগি করছে। লোকটা তার দিকে কোনো খেয়াল পর্যন্ত নেই। ভালোবাসা বলতে কিছু নেই, সব ভালোবাসা আজ উড়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আহান বেরিয়ে পড়তে চাইল, কিন্তু রুহি জেদ করলো সে আজ এখানেই থাকবে। আজ চলো, অন্যদিন এসে থাকতে পারবে তো? রুহিকে বোঝানোর চেষ্টা করছে আহান। রুহি নাসূচক মাথা নেড়ে বলল, কিন্তু আমার আজ থাকতে ইচ্ছা করছে, আমি যাব না। রুহি, বাচ্চাদের মতো জেদ করো না। আজ থাকা যাবে না, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। কড়া গলায় বলল আহান। হ্যাঁ,
এখন তো কাজই আপনার সব। বউকে আপনার কিসের প্রয়োজন? আপনার এত অসুবিধে হলে আপনি চলে যান, আমি যাব না। রেগে গিয়ে বলল রুহি। আহান একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, তুমি বুঝতে চাইছো না কেন রুহি? আমি বুঝতেও চাই না কিছু, আমি যাব না, ব্যাস। আপনার খুব কাজ থাকলে আপনি চলে যান। রাগে গজগজ করে বলল রুহি। আহান কোমরে হাত দিয়ে নির্বিকার ভঙ্গিতে রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এমন জেদ করবে জানলে রুহিকে নিয়ে এখানে আসতোই না, কিন্তু এখানে থাকলে আহানের উদ্দেশ্যটা কিছুতেই পূরণ হবে না। আহান কিছুক্ষণ ভেবে নিজের ঘড়ির দিকে তাকালো, তারপর রুহিকে বলল, তোমার কাছে 10 মিনিট আছে, চুপচাপ 10 মিনিট পর আমি কল দিলে বাইরে আসবে। এরপর না এলে সবার সামনে দিয়ে একদম কোলে করে নিয়ে যাবো, বুঝতে পেরেছো? হুমকির মতন দিয়ে আহান বেরিয়ে গেল। রুহি রাগে ক্রমাগত ফুলছে। অসহ্য একটা লোক, নিজের কথায় কথা অন্যটা ছাই, সাথে কি আর কুম্ভকর্ণ ডাকি? রুহি রাগে ঘরে পায়চারি শুরু করেছে। সত্য তোলা রইল, শুধু আসলে তুলতে হবে। 10 মিনিট যেতেই রুহির ফোন বেজে উঠল। রুহি সঙ্গে সঙ্গে কলটা কেটে দিল। তার কিছুক্ষণ পর একটা মেসেজ এলো। তুমি কি যাচ্ছ? আমি উপরে এসে তোমায় কোলে করে দিচ্ছে না আমায়? সেটা না চাইলে জলদি আসো। দেখেই রুহি রেগে মুখ পাকালো। কিছু করার নেই, যেতেই হবে। এই লোকটা পরে দেখা যাবে সত্যি সত্যি কোলে তুলে নিয়ে যাবে। রুহি বাড়ির সবাইকে বলে বের হয়ে বাসার নিচে দাঁড়ালো। কিন্তু কোথায় সে কুম্ভকর্ণ? গাড়িটাও তো নেই আশেপাশে। রুহি গাল ফুলিয়ে আহানের আসার অপেক্ষা করতে লাগলো। এতক্ষণ তাকে তাড়া দিয়ে এবার নিজেই উধাও। লোকটার ঘাড় মোটকে দিতে ইচ্ছা করছে। রুহি রাস্তার এপাশ ওপাশ দেখছে। এমন সময় একটা বাইক এসে রুহির সামনে দাঁড়ালো। হঠাৎ এমন সামনে দাঁড়ানোতে রুহি চমকে তাকালো। রুহির পুরনো অভ্যাস থেকেই রুহির চোখ গেল বাইকের নাম্বারটার দিকে। সব নাম্বারের মাঝে চেনা একটা নাম্বার সে খুঁজে বেড়ায়। আজও তাকালো, তবে খুব একটা গুরুত্ব দিয়ে তাকালো না। কিন্তু চেনা নাম্বারটা মনে পড়তেই রুহি বাধ্য হলো ফিরে তাকাতে। একবার মিলিয়ে দেখলো, আরও অনেকবার দেখলো। রুহির চোখ ছানা বড়া হয়ে গেল। সে ভুল দেখছে না তো? এটাই সেই বাইকটা। রুহি চমকে বাইকে বসা ব্যক্তিটার দিকে তাকালো। এই তো সেই চোখ, কিন্তু এটা আহানের চোখের মতন বেশি লাগছে। রুহি বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে যায় যখন বাইকে বসা ছেলেটা নিজের হেলমেটটা খুলে ফেলে। এটা কি করে সম্ভব? সে কি ভুল কিছু দেখছে? রুহি এক পলকে তাকিয়েই রইল। আহান রুহির মুখের সামনে তুড়ি মারতেই রুহির হুঁশ ফিরল। আহান সেই ছেলেটা যার উপর সে একটা সময় খুব দুর্বল ছিল। কিভাবে সম্ভব? সেই ছেলেটার সাথেই তার বিয়ে হয়েছে? রুহি হা করে তাকিয়ে আছে আহানের দিকে। আহান রুহির এই বিস্ময়ের চেহারাটা দেখতে চাইছিল। সেদিনের ডায়েরির পড়ে অনেক রাগ হয়েছিল আহানের, কারণ রুহির প্রতি তখন সে অনেকটাই দুর্বল ছিল। তাই রুহির মনে অন্য কেউ আছে সেটা সে মেনে নিতে পারেনি। কিন্তু পরক্ষণেই আবছা কিছু ঘটনা মনে পড়ে আহানের। তাই ডায়েরিতে লেখা নাম্বারটার ছবি তুলে নিয়ে গিয়ে গ্যারেজে থাকা আহানের বাইকের নাম্বারটা মিলিয়ে দেখতেই সবটা পরিষ্কার হয়ে গেছে। আহান মনে মনে বলল, মিসেস রুহি রহমান, সবেমাত্র তোমার চমকানোর পালা শুরু হলো। আহান রুহির দিকে হেলমেটটা এগিয়ে দিল, কিন্তু রুহি হতবাক দৃষ্টিতে হেলমেটটা হাতে নিল। বুকের ভেতরটা কেমন জানি করছে। আহান স্বাভাবিকভাবে বলল, কি ব্যাপার, হেলমেট হাতে দাঁড়িয়ে আছো কেন? রুহি একটা ঝোঁক গিলে হাতের হেলমেটের দিকে তাকালো, তারপর বলল, এটা আপনার বাইক? আহান ভ্রু কুচকে বলল, না, ডাকাতি করে এনেছি। না মানে একই নাম্বার আপনার বাইক সেদিন কে ছিল? আনমনে বলতে লাগলো রুহি। রুহি স্টপ দিস, তাড়াতাড়ি হেলমেটটা পরো। সরু চোখে বলল আহান। রুহি মাথা থেকে সব চিন্তা ছেড়ে ফেলতেই ঘন ঘন মাথা ঝাঁকিয়ে হেলমেট মাথায় দিল, কিন্তু নিচের দিকটা লাগাতে পারছে না। আনমনে কি যে করছে রুহি সেটা নিজেও বুঝতে পারছে না। আহান বাইক থেকে নেমে এগিয়ে গেল। রুহির দিকে ঝুঁকে রুহির হেলমেটটা লাগিয়ে দিতেই আহানের নিঃশ্বাস আছড়ে পড়ছে রুহির মুখে। আহান আজ এতটুকু কাছে আসতেই রুহির গাল দুটো লাল হয়ে গেছে। আহানের দিকে তাকাতেও পারছে না রুহি। রুহির অস্থিরতা ভালো করে টের পাচ্ছে আহান। হেলমেটটা পরিয়ে দিয়ে বাইকে বসে নিজের হেলমেট পরে নিল আহান। তারপর রুহিকে পিছনে বসতে বলতেই রুহি একটা ঝোঁক গিলল। সবটা কেমন অবিশ্বাস্য লাগছে রুহির কাছে। রুহি বাইকে বসতে বসতে বলল, আপনি কি গাড়িটা বিক্রি করে দিয়েছেন নাকি শেয়ার বাজারে লস খেয়েছেন? আহান আর চোখে ঘাড় ঘুরিয়ে রুহির দিকে তাকালো। উল্টাপাল্টা চিন্তা করতেই আমি এক্সপার্ট। আহান রুহির দুই নিজের বুকের কাছে এনে বলল, শক্ত করে ধরে রাখবে, আর এসব উল্টো পাল্টা চিন্তা বাদ দাও। রুহি আহানের কথা মতন শক্ত করে জড়িয়ে ধরলো আহানকে। তারপর আহান বাইক চালানো শুরু করতেই প্রথমে একটু চিৎকার করেই আবার থেমে গেল রুহি। একটা শখ থেকে আরেকটা শখ, মাথায় কাজ করছে না রুহি। চাইলেও চিন্তা না করে পারবে না রুহি। কেমন জানি লাগছে তার, মাথার মধ্যে সব প্রশ্ন ঘুরছে। ভাবা যায় সারা জীবন যেই চোখের প্রেমে কাটিয়ে দিয়েছিল সেই কিনা তার নিজের পর। ইস, আহানের চোখের সাথে এত মিল পাওয়ার পরই বোঝা উচিত ছিল তার। আহানের বাইকটা একটা বিশাল বিল্ডিংয়ের সামনে এসে থামলো। বাইক থামতেই রুহি চিন্তা থেকে বেরিয়ে এলো। সামনে তাকাতেই কপালে ভাঁজ পড়ল রুহির। এটা আবার কোথায় নিয়ে এলো তাকে? রুহি আশেপাশে তাকাতে তাকাতে নিজের হেলমেটটা খুললো, তারপর নেমে দাঁড়ালো। আহান রুহিকে বিল্ডিংটার টপ ফ্লোরে নিয়ে এলো। অন্য সময় হলে রুহি হাজারটা প্রশ্ন করতো, কিন্তু এখন সে একদম চুপ। রুহি উপরে এসে অবাক হয়ে গেল। এত সুন্দর একটা জায়গা, তারায় ভরা আকাশটা খুব কাছে মনে হচ্ছে রুহি। মেঘগুলো যেন হাত বাড়ালেই ছুটে পারবে সে। আকাশের দিকে তাকাতে রুহির ঠোঁটে হাসির ঝিলিক বয়ে যাচ্ছে। আহানের এখন একটু শান্তি লাগছে। আজ সারাদিন রুহি প্রাণ খুলে হাসেনি। আহান বুকের কাছে হাত গুজে মুগ্ধ হয়ে রুহিকে দেখছে।
আশেপাশে তাকিয়ে রুহি বুঝতে পারলো এটা একটা হোটেল, তবে খুবই বিশাল। আর এই ফ্লোরটা খোলা আকাশের নিচে সময় কাটানোর জন্য সেই রকম করেই সাজানো। অসাধারণ একটা পরিবেশ। আহান রুহির হাত ধরে কাছে টেনে এনে কোমর জড়িয়ে ধরে বলল, পছন্দ হয়েছে জায়গাটা? রুহি হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, আপনি এই জন্য জোর করে আমায় নিয়ে এলেন? হুম, যাক, জায়গাটা তোমার ভালো লেগেছে তাহলে। বলে রুহির হাত ধরে একপাশে নিয়ে এলো। সেদিকে মানুষজন কম, ছোট ছোট ক্যান্ডেল দিয়ে চারপাশটা সাজানো। রুহির খুব ভালো লাগে মোমবাতির আলো, তাই এমন করে সাজাতে বলেছে আহান। রুহি অবাক হয়ে তাকিয়ে আছে। এত কিছু করেছে আহান। আহান গিয়ে গা হেলিয়ে সোফায় বসে পড়লো। তারপর রুহিকে টেনে নিজের কোলে বসাতেই রুহি হকচকিয়ে তাকালো। আরে কি করছেন, মানুষ দেখবে তো। আহান রুহির ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে বলল, কেউ দেখবেও না, আর কেউ এদিকে আসবেও না, শুধু তুমি আর আমি। ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে নিয়ে আলতো করে রুহির গাল স্পর্শ করলো আহান। রুহি চোখ সরিয়ে নিল আহানের থেকে। তারপর বলল, একটা প্রশ্ন করি? আহান রুহির গাল থেকে হাত সরিয়ে বলল, গাড়ি বিক্রি, শেয়ার বাজারে লস, এইসব উল্টোপাল্টা কোয়েশ্চেন একদম করবে না। না না, ও সব না, অন্য কিছু। রুহি আর অপেক্ষা করলো না, প্রশ্নটা করেই ফেললো। আচ্ছা, বিয়ের আগে আপনি আমায় কখনো দেখেছেন? রুহির প্রশ্নে আহান নিচের ঠোঁট কামড়ে হাসলো। তারপর নাসূচক মাথা নাড়লো। আহান রুহির প্রশ্নের পিছনের কারণ ভেবেই হাসছে। রুহি হাল ছাড়লো না। আহানের মুখের কাছে মুখটা নিয়ে বলল, ভালো করে দেখুন তো, আগে কখনো দেখেননি আমাকে? আহান মুখটা রুহির একদম কাছে নিয়ে এসে বলল, আর একটু কাছে আসো, তারপর দেখি। রুহি সঙ্গে সঙ্গে মাথাটা পিছিয়ে নিয়ে ভ্রুকুচকে বলল, কেন, আপনার চোখে কি সমস্যা? দূরে জিনিস দেখতে পান না? দেখতে পাই, কিন্তু তোমাকে দূর থেকে না, কাছ থেকে দেখতে ইচ্ছে করে। একদম কথা ঘোরাবেন না। আপনি বিয়ের আগে আমায় কখনো দেখেননি? বাইকটা আপনার হলে তো দেখার কথা। চিন্তামগ্ন হয়ে বলল রুহি। আহান না জানার ভান করে বলল, মানে? আচ্ছা, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। রাতের বেলা বাইক নিয়ে বেরিয়েছিলেন, তারপর রাস্তায় একটা মেয়ে বিপদে পড়ে। তখন আপনি মেয়েটিকে গুন্ডাদের হাত থেকে বাঁচান। একটু ভালো করে মনে করুন। আহান কিছুক্ষণ ভেবে বলল, এমন তো অনেকবার হয়েছে, কিন্তু তুমি এসব জানতে চাইছো যে? রুহি নিচের ঠোঁট উল্টে আহানের দিকে তাকালো। তারপর বলল, ধুর, আপনাকে কিভাবে বোঝাই? তুমি কি সেই বাইকের ছেলেটার সাথে আমাকে মেলানোর চেষ্টা করছো? একটু রাগী স্বরে বলল আহান। রুহি না শুনে হ্যাঁ সূচক মাথা নাড়লো। তারপর হতবাক হয়ে তাকালো। আহান বাইকের ছেলেটার কথা জানলো কিভাবে? রুহি আর চোখে তাকিয়ে বলল, আপনি জানেন কি করে? তোমার ডায়েরি পড়ে জেনেছি। আমি কখনো ভাবিনি তুমি সেই ছেলেটিকে আমার মাঝে খুঁজবে। তার মানে তুমি এই ছেলেটিকে ভুলতে পারোনি। গম্ভীর গলায় রাগের বহিঃপ্রকাশ করে বলল আহান। রুহি হতভম্ব হয়ে তাকালো। আহান এভাবে তাকে ভুল বুঝবে সে সেটা ভাবেনি। আপনি কি বলছেন কি? আপনার মাঝে আমি তাকে খুঁজবো কেন? আর ভালোবাসার কথা আসছে কোথা থেকে? ওনাকে শুধু আমার ভালো লাগতো। ঘাবড়ে গিয়ে গড়গড় করে বলল রুহি। আহান একটা ভ্রু তুলে বলল, শুধু তোমার ক্রাশ ছিল? রুহি মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আহান ঠোঁট চেপে হাসি থামিয়ে বলল, বাহ, শেষমেশ নিজের ক্রাশকেই বল বানালে। আহানের কথা শুনে রুহি হতবাক হয়ে তাকালো, কারণ এতক্ষণ আহানের কথায় তার ভুলটা ভেঙে গিয়েছিল। আহান সে হতেই পারে না। তার মানে লোকটা এতক্ষণ মজা করছিল তার সাথে। রুহির রাগ চরম মাত্রায় বেড়ে গেছে। আপনি আমার সাথে মজা করছিলেন এতক্ষণ, হ্যাঁ? ঠিক আছে, থাকুন আপনি এখানে, থাকবো না আমি আপনার সাথে। বলে আহানের কোল থেকে উঠে যেতেই আহান রুহির হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে জড়িয়ে ধরল। রুহি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। আহান ধরেই আছে। তখন একজন স্টাফ এসে একটা কেক আরেক গুচ্ছ হলুদ গোলাপ টেবিলে রেখে রুহির দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে ম্যাডাম। রুহি অপ্রস্তুত হয়ে তাকালো। একে তো এরা এইখানে সাপ নেউলের মতো ঝগড়া করছিল, মাঝখানে এই লোকটা কেক নিয়ে হাজির। তার উপর আহান এখনো তাকে বাহুতে জড়িয়ে আছে। এর থেকে বেশি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন তাকে আগে হতে হয়নি। রুহি নীরবে রাগ কমাচ্ছে। আহান স্টাফের উদ্দেশ্যে বলল, থ্যাঙ্কস, তুমি এবার আসতে পারো। স্টাফটা মাথা নেড়ে চলে গেল। স্টাফ চলে যাওয়ার সাথে সাথে রুহি আহানের হাতে জোরে চিমটি কাটতে আহান আহ শব্দ করে রুহিকে ছেড়ে দিয়ে বলল, তুমি ভালো হবে না কোনোদিন। হ্যাঁ, আপনি খারাপ। সারা দিন তো একবারও উইশ করলেন না, এখন শেষ বেলায় এসছেন। ঠোঁট উল্টে বলল রুহি। আহান রুহিকে টেনে নিয়ে রুহির মাথাটা নিজের বুকে রাখলো। আরও আগে যদি তোমায় বলতাম, তার কিছুক্ষণ পর তোমার আবার মন খারাপ হয়ে যেত। তাই সবটা শেষের জন্য রেখেছি, কারণ সব শেষের রেশটা না অনেকক্ষণ পর্যন্ত রয়েই যায়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে
চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। কতরা আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি। আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। যতবার ভেবেছি ভুলে যাব, তার বেশি মনে পড়ে যায়। ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা করে দিও আমায়। রুহি আহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি তার মনটা এখন অনেকটাই ভালো। রুহি আহানের বুকে মাথা রেখে বলল, আপনি কবে আমার ডায়েরি পড়েছেন? ওই তোমার জ্বর হয়েছিল যেদিন। আচ্ছা আমার কেকটা কাটো, একটু পর 12টা বেজে যাবে নইলে। রুহি হাসতে হাসতে আহানের বুক থেকে মাথা তুলে বলল। কি অদ্ভুত লাগছে শুনতে। তারপর রুহি কেকের পাশে থাকা ছুরিটা নিয়ে কেকটা কাটতেই চারিপাশ দিয়ে একসাথে অনেকগুলো ফানুস উঠতে লাগলো। আকাশের দিকে দৃষ্টি যেতেই চোখ আটকে গেল রুহির। কি অপূর্ব দৃশ্য। আহান কেক নিয়ে রুহিকে খাইয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে। রুহি একবার আকাশটা দেখছে, আবার আহানের দিকে দেখছে। দিন শেষে এই হাসি মুখটাই আহানের প্রশান্তি। আহান হাতে থাকা কেকটা রুহির গালে আলতো করে মেখে দিতেই রুহি ভ্রু কুচকে আহানের দিকে তাকালো। আহান বিরক্তির চোখে বলল,
এদিকে কি দেখছো? ওদিকে ফানুসগুলো উড়ে যাচ্ছে, ওদিকে তাকাও। বলেই হাত দিয়ে রুহির মুখ ঘুরিয়ে কেক মাখা জায়গায় কিস করতেই রুহি চমকে উঠল। রুহি চোখ বন্ধ করে ওনার প্রান্তভাগ শক্ত করে ধরল। পুরো শরীরে অন্যরকম শিহরণ বয়ে গেল। আহান নিচের অংশ ভিজিয়ে বলল। রুহি আর চোখে আহানের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। এইভাবে খুনসুটি চলছিল আহান আর রুহির জীবনে। একদিন সকালে হঠাৎ ফোন কল পেয়ে ছুটে বেরিয়ে গেল রুহি। আহান ছিল অফিসে, তাই একটা ট্যাক্সি নিয়েই রুহি বেরিয়ে গেল। বুকের ভেতরটা অস্থির হয়ে আছে রুহির। বাড়ির সামনেই ট্যাক্সি থামলো। রুহি ছুটে গেল। ঘরে ঢুকতেই নানা ভাই সোফায় গম্ভীর মুখে বসে আছে। রুহি এগিয়ে এসে নানা ভাইয়ের পাশে বসলো। রুহির চোখে মুখে অস্থিরতা স্পষ্ট। রুহি হাঁপাতে হাঁপাতে বলল, নানুর কি হয়েছে নানা ভাই? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। আচ্ছা, তুমি চিন্তা করে শরীর খারাপ করো না, আমি দেখছি। রুহির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। বুকের ভিতর অস্থিরতা কিছুতেই কাটছে না রুহির। শেষমেশ সাহস জুগিয়ে রুহি দরজায় নক করে বলল, নানু দরজা খোলো, আমি এসছি নানু। আরও কয়েকবার দরজায় নক করতে নানু দরজাটা খুলে রুহির দিকে তাকালেন। তারপর গম্ভীর ইশারায় রুহিকে ভিতরে বসতে বলল। নানু নিঃশব্দে দরজা লাগিয়ে রুহির সামনে চেয়ারে বসলেন। রুহি নানুকে বরাবরই ভীষণ ভয় পায়, তাও খুব সাহস নিয়ে বলল, নানু তুমি ঠিক আছো? কিছু বলবে আমায়? নানুর দিকে তাকিয়ে রুহি বলল, কিছু একটা হয়েছে। চোখগুলো লাল হয়ে গেছে। শেষবার নানুকে এমন দেখেছিল তার মায়ের ঘটনাটি বলার সময়। রুহির বুকের ভিতরটা কেমন যেন করছে। নানু কিছুক্ষণ চুপ করে থেকে পাশ থেকে কিছু পেপার রুহির সামনের টেবিলে ছুঁড়ে ফেললো। পেপারগুলোর দিকে তাকাতেই রুহি আটকে উঠে নানুর দিকে তাকালো। নানু কঠিন গলায় বলল, এত যে বড় হয়ে গেছো সেটা তো জানা ছিল না। তোমাকে বিয়েটা করতে বলেছি, তার মানে এই নয় তুমি কারোর চুক্তির বউ হতেও রাজি হয়ে যাবে। জীবনটা কি এতটাই ছেলে খেলা? এ জীবনে কি আমার এটাই পাওনা ছিল? তোমার মাকে হারিয়ে তোমাকে কোলে নিয়ে বেঁচে থাকতে শিখেছি, তার মূল্য আজ এই পেলাম। তোমার মা একই ভুল করেছে, তার পরিণতি জানার পরও তুমি এমনটা করবে আমি কখনোই ভাবতে পারিনি। রুহি ঘামতে লাগলো। নানুর কথার মাঝে কণ্ঠ বসে আসছে। কতটা কষ্ট সে পেয়েছে সেটা ভেবেই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে রুহির। চোখ দিয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে। তুমি এই চুক্তিতে রাজি হলে কিভাবে? এতটাও চাপ আমরা দেইনি তোমাকে। খুব বড় হয়ে গেছো, নানু নানাকে জানাবার প্রয়োজনও নেই। আজ তোমার নানুমণি জানলে এটা সহ্য করতে পারবে? আমাদের কথা না হয় বাদ দাও, সেটা নিয়ে তোমায় আর ভাবতে হবে না, কিন্তু নিজের জীবনের সাথে কি করেছো এটা তুমি? বলেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো নানু। রুহি ভয় পেয়ে নানুর কাছে এগিয়ে যেতেই নানু হাত দেখিয়ে রুহিকে থামতে বাধ্য করে। রুহি চোখ মুছতে মুছতে বলল, নানু একবার আমার কথাটা শোনো। নানু কোনো কথাই শুনতে চাচ্ছে না। নানু কিছুক্ষণ চুপ করে নিজেকে শান্ত করে বলল, তোমার কোনো কথাই শুনতে আমি রাজি নই। এবার আমি যা বলবো তাই হবে। আজকে যেন কত তারিখ? 17 আগস্ট। এই চুক্তি অনুযায়ী তোমরা এখন থেকে আলাদা, সে খেয়াল আছে? তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তোমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। তাই আজ থেকে তুমি আমাদের কাছেই থাকবে, আর ওদের সাথে তোমার সব যোগাযোগ বন্ধ। অনেক খেলেছো নিজেকে নিয়ে, এবার আমার কথাই শেষ কথা। 7 মাসের এগ্রিমেন্টের কথা আহান বা রুহির কারো মাথায় ছিল না। আজ থেকে তাদের দুজনের মধ্যে আইনত কোনো সম্পর্ক নেই ভেবেই রুহির শরীর কেঁপে উঠছে। নানুকে রুহি কিছুতেই বুঝিয়ে উঠতে পারল না। নানু নিজের সিদ্ধান্তে অটল। এদিকে এই ঘটনা জানতে পেরে রুহির নানা ভাইয়ের প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয়েছে। আপাতত তাকে বিছানায় শুইয়ে রাখা হয়েছে। ছোট মামা একটু আগে পাড়ার ডক্টর সাহেবকে ডেকে নিয়ে এলেন। ডক্টর একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে কিছু ওষুধ লিখে দিয়েছেন। ছোট মামা সেগুলা কিনতে বড় ফার্মেসিতে গিয়েছেন। রুহি নানা ভাইয়ের মাথার কাছে চেয়ার নিয়ে বসে আছে। কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে রুহি। কিছুতেই শান্ত করতে পারছে না রুহি নিজেকে। এদিকে নানা ভাইয়ের এই অবস্থা আর ওদিকে আহান। রুহি দেওয়ালে থাকা ঘড়ির দিকে তাকালো। রুহি আর চিন্তা করতে পারছে না তার জন্য আজ দাদা ভাইয়ের এমন অবস্থা। পুরনো ঘায়ে যেন আবার আঘাত দিয়ে বসেছে সে। রুহি দাদা ভাইয়ের হাত শক্ত করে ধরে বসে আছে। এদিকে নানু ড্রয়িং রুমের ইজি চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে শুয়ে আছেন। তিনি নিজেকে অনেক শক্ত করে ধরে রেখেছেন। এসব শুনে তার যে কষ্ট কম হয়নি তা না। রুহির জন্য আহানকে তিনি উপযুক্ত ভেবেছিলেন। তার দ্বারা যে আবার এত বড় ভুল হবে তিনি সেটা ভাবতেও পারেননি। রুহি একটু নরম স্বভাবের মেয়ে, তাই হয়তো আহানের মায়ায় পড়ে গেছে। কিন্তু যদি সত্যি সত্যি ভালোবেসে ফেলে তাহলে রুহির এই দুর্বলতা দূর করতে হবে। কারণ আহানের মতো ছেলেকে ভালোবেসে রুহির মতো মেয়ে শুধু কষ্টই পাবে। রুহিকে আবার আহানের কাছে ফিরিয়ে দিতে তিনি মোটেও রাজি নন। রুহি বারবার জেদ করলেও না। দরকার হলে আবার বিয়ে দিবেন রুহি। ইজি চেয়ারে বসে এসব ভাবছিল নানু।
এমন সময় দরজায় নক করতেই চোখ খুললেন তিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। দরজা খুলেই গম্ভীর হয়ে গেল তার চেহারা। নানুর সামনে আহান দাঁড়িয়ে আছে। আহানের চোখে মুখে অস্থিরতার ছাপ স্পষ্ট। আহান এক মুহূর্ত দেরি না করে প্রশ্ন করল, রুহি কি এখানে এসেছে? নানু আহানের অস্থিরতা দেখে কিছু বলল না। আহানকে হাতের ইশারায় সোফায় বসতে বলল। আহান ভিতরে এসে চারিদিকে তাকিয়ে রুহিকে খুঁজলো, তারপর ঘন ঘন নিঃশ্বাস ফেলে সোফায় বসলো। নানু সিঙ্গেল সোফায় বসে মলিন চোখে আহানের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ঠিক কি হয়েছে সেটা আহান বুঝতে না পারলেও কিছু একটা আন্দাজ করতে পারল। আহান কিছু বলার আগেই নানু গম্ভীর গলায় বলল, বিয়েতে যখন মত ছিল না, তাহলে সেটা তোমার দিদা মনোয়ারা বেগমকে স্পষ্ট জানিয়ে দিলেই পারতে। আমার নাতনির জীবন নিয়ে এমন অমানবিক খেলায় নেমেছিলে কেন? কথাটা শুনে আহানের চোখ মুখ আরও বিষণ্ণতায় ভরে গেল। যার ভয় এসেছিল ঠিক সেটাই হয়েছে। সামিরাকে অফিসে দেখেই সন্দেহ হয়েছিল আহানের, কিন্তু এত দূর গড়িয়ে যাবে সেটা আহান কখনো কল্পনা করেনি। নানু বিষয়টা আরও জটিল করে ভাবছেন। আহান অনুতপ্ত হয়ে বলল, আমি মানছি আমি ভুল করেছি। দিদা তখন এতটাই অসুস্থ ছিল, আমি বুঝতে পারিনি আমার কি করা উচিত। তোমার দিদা অসুস্থ ছিল, তার জীবন বাঁচানো জরুরি ছিল, তাই বলে একজনের জীবন বাঁচাতে গিয়ে আরেকজনের জীবন নিয়ে খেলতে নেমে পড়লে? 7 মাসের অ্যাগ্রিমেন্ট মানে বিয়েটা কি এতটাই তুচ্ছ একটা জিনিস? 7 মাস একটা মেয়ের সাথে থেকে 7 মাস পর মেয়েটাকে ছেড়ে দিলে সেই মেয়েটাকে আর তার পরিবারকে কতটা অপমান করা হয় সেটা তুমি জানো? আমার নাতনি নেহাত বোকা, নিজের ভালোটা সে বুঝে না, তাই এত বড় একটা ভুল করেছে। কিন্তু তোমাদের ভুলের মেয়াদ আজ থেকে শেষ। তাহলে রুহি এখানে আছে কি না সেটা দিয়ে তোমার কি দরকার? এগ্রিমেন্টের মেয়াদ কি আরও বাড়াতে চাইছো? কড়া গলায় শেষ কথা বললেন তিনি। দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। এগ্রিমেন্টটা আমি করেছিলাম কারণ আমি কোনো বাঁধনে আটকে পড়তে চাইনি। এই বিয়েটা আমি দিদার জন্য বাধ্য হয়ে করেছি ঠিকই, কিন্তু এই বিয়েটার মর্যাদা আমি করি। আর রুহিকে আমি ভালোবেসে ফেলেছি। এই বাঁধন থেকে বের হয়ে আসা সম্ভব নয়। কথাগুলো আহান মাথা নিচু করেই বলল। নিজের ভুলটা সে বুঝতে পারছে। ভালোবাসা? কিসের ভালোবাসা? রুহিকে যখন ভালোবাসো তাহলে ওই মেয়েটিকে যে আমাকে তোমাদের ডিভোর্স পেপার দিয়ে গেল? যাই হোক, সে তোমাদের বিষয়। আর রুহির প্রতি তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা তোমার ক্ষণিকের মোহ। সময়ের সাথে সাথে এই মোহ কেটে যাবে। রুহিকে তুমি ভুলে যাও। কথাগুলো আহানের বুকে কাটার মতন বিঁধল। চোখ লাল হয়ে গেছে তার। এতক্ষণ মাথা নিচু করে থাকলেও আহান এবার মাথা তুলে নানুর চোখে চোখ রেখে বলল, রুহির প্রতি আমার ভালোবাসাটা কোনো মোহ নয়। এর আগে কখনো আমি এমন অনুভূতির মুখোমুখি হইনি। রুহিকে আমি কখনো ভুলতে পারবো না। আহান, এত কিছুর পরও আমি তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বলছি শুধু এই কথাটা বোঝাতে যে তুমি ভুল করেছো। তোমার ভুলের মেয়াদ শেষ। তুমি এবার আমার নাতনির জীবন থেকে সরে যাও। তোমার দিদার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, তাই আমি সবটা কোনো ঝামেলা ছাড়াই শেষ করতে পারবো। আজ রুহির নানুমণি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমার মেয়ে মারা যাওয়ার পর আমিও পাথর হয়ে গেছি। তাই আমার কাছে ক্ষণিকের অনুভূতির কোনো মূল্য নেই। তুমি আমাদের জীবন থেকে সরে যাও। গম্ভীর গলায় বললেন তিনি। রুহিকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। আপনার আমাকে যা শাস্তি দেওয়ার আপনি দিতে পারেন, কিন্তু রুহিকে আমি ছাড়ছি না। আহানের কথায় নানু বেশ রেগে গেলেন। তিনি রাগী গলায় বললেন, ওকে যে নিয়ে যাবে কি অধিকার আছে তোমার? সব শেষ। এই জেদ আমাকে দেখিও না। ওকালতি নিয়ে আমারও পড়াশোনা আছে। আহান অনেক কষ্টে নিজেকে সামলে নিল। নিজের রাগ সামলে বলল, ভুল যেহেতু করেছি, ভুলটা শুধরে দেওয়ার জন্য আমি আরেকটা সুযোগ চাই। তোমার কাছে রুহি আর ফিরবে না, তাই সুযোগ চেয়ে কোনো লাভ নেই। তোমার থেকে ভালো পাত্রের সাথে আমি রুহির বিয়ে দিব, আর এই একই ভুলটা দ্বিতীয়বার আমি করব না। কথাগুলি শুনে আহানের মাথায় যেন রক্ত উঠে গেল। রুহির সাথে অন্য কারো বিয়ের কথাটা যেন আহানের বুকে গিয়ে বিঁধল। আপনার মনে হচ্ছে না আপনি জেদ করছেন? রুহি কোথায়? রুহিকে ডেকে জিজ্ঞেস করে দেখুন। রুহি কখনোই বিয়েতে রাজি হবে না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার কথার উপর রুহির কোনো কথা বলবে না। আপনি নিজেরই ছেড়া কেন রুহির ওপর চাপিয়ে দিচ্ছেন? রেগে গিয়ে বলল আহান। রাগ সামলাতে না পেরে আহান দাঁড়িয়ে পড়ল। এমন সময় দরজা দিয়ে ছোট মামা ওষুধ হাতে ঢুকলেন। আহানকে দেখে কিছু বলতে গিয়েও বললেন না, তার মায়ের দিকে তাকিয়ে পাশ কাটিয়ে রুমে চলে গেলেন তিনি। তুমি এবার আসতে পারো। আশা করি তোমায় যেটা বোঝাতে চেয়েছি সেটা বুঝেছো। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল নানু, কিছু বুঝিনি আর বুঝতেও চাই না। আমি দুঃখিত এইভাবে বলার জন্য, কিন্তু রুহিকে আবার বিয়ে দেওয়ার চেষ্টাটা করবেন না। আমি থাকতে সেটা হবে না, আমি সেটা হতে দেবই না। আসছি।
বলে হনহনি আহান বেরিয়ে যায়। ছোট মামা রুমে ঢুকে দেখে রুহি নানা ভাইয়ের বিছানার পাশে মাথা হেলিয়ে পড়ে আছে। হয়তো চোখ বুজে গেছে রুহি। ছোট মামা ওষুধের প্যাকেটটা টেবিলে রেখে রুহিকে আস্তে করে কয়েকবার ডাকতেই রুহি চোখ মেলল, মাথা ঝাঁকিয়ে বলল, ঔষধ পেয়েছো মামা? মামার মুখ থেকে আহানের নাম শুনে রুহি চমকে তাকালো। উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, উনি এসছে? একটু দাঁড়াও, নানার কাছে আমি দেখে আসি। বলে রুহি দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, কিন্তু আহানকে দেখা হলো না। শুধু কারো দরজা দিয়ে বের হয়ে যাওয়ার আবছা ছায়া দেখতে পেল। সেটা দেখেই বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠল। তাকে না নিয়ে চলে গেল আহান। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি মুছল। রাত 12টা। রুহি নিজের রুমে ঢুকলো। রুমে ঢুকেই দরজা লাগিয়ে ফেললো। কিছুক্ষণ সে একা থাকতে চায়। নানু হয়তো একটু পরে সে খাবারের জন্য জোর করবে। কিছুই ভালো লাগছে না তার। চুলের বাঁধনটা খুলে দিল রুহি। রুমের লাইটটাও জ্বালাতে ইচ্ছা করছে না তার। জানালায় তাকাতেই রুমাদের বারান্দার লাইটটা দেখা যাচ্ছে। রুহি জানালার দিকে এগিয়ে যেতেই কেউ একজন পিছন থেকে রুহির মুখ চেপে ধরতেই ছটফট করতে লাগলো রুহি। রুহির প্রচণ্ড রাগ লাগছে। তার জীবন কি কম যন্ত্রণা চলছে যে এখন চোর জ্বালাতন করতে এসেছে? হাতের কাছে পেলে ব্যাটাকে এমন ধোলাই দিব, মেরে নাস্তানাবুদ না করে রেখেছি তো আমার নামও রুহিনা। রুহি খুব জোরে কামড় বসিয়ে দিল। সব রাগ যেন সে হাতের উপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে রুহির মুখের উপর থেকে হাত সরে যেতেই রুহি দৌড়ে লাইট অন করে গাছ থেকে আম পাড়া লাঠি হাতে নিয়ে পেছনে ঘুরতে ঘুরতে বলল, কত বড় সাহস আমার মুখ চেপে ধরে! আমার বর থাকলে তোকে পিটিয়ে সিধে। এতটুকু বলেই পিছনে তাকিয়ে রুহি থ মেরে দাঁড়িয়ে রইল। এমন কিছুর আশা সে একদমই করেনি। রুহি হাতের লাঠিটা ফেলে নীরবে সামনে তাকালো। সে অবাক হয়েছে, কিন্তু সামনে থাকা লোকটাকে দেখে রুহির আরো রাগ হচ্ছে। চোর হলে তোকে পিটিয়ে রাগ কমানো যেত, বরকে তো পিটানো যাবে না। তুমি এত সাংঘাতিক কেন? হাতে এটা কি নিয়েছিলে? মাথা ফাটানোর শখ জেগেছে নাকি তোমার? হাতটা ডলতে ডলতে বলল আহান। রুহি ভ্রুকুচকে আহানের দিকে এগিয়ে গিয়ে আহানের হাতটা মালিশ করে দিতে লাগলো গম্ভীর মুখে। আহান রুহির রাগমাখা চেহারার দিকে তাকিয়ে আছে। খোলা চুলগুলো যেন রাগমূর্তি মেয়েটাকে আরো সুন্দর করে তুলেছে। রুহি আহানের হাত থেকে হাত সরিয়ে বলল, সব সময় এভাবে চোরের মতো মুখ চেপে ধরেন কেন? যারা জিনিসপত্র চুরি করে তারা কখনো মুখ চেপে ধরে না, কিন্তু মানুষ চুরি করতে আসলে আমার মতন মুখ চেপে ধরে। বলে রুহির মুখের সামনে চুলগুলো কানের পিছনে গুজে দিল। রুহি আর চোখে জানালার দিকে তাকাল। জানালার তালাটা ভেঙে ঢুকেছে আহান। একবার একটা চোর জানালার গ্রিল কেটে ঢোকায় নানা ভাই তালা মেরে দিয়েছিল। এইবার এই বর নামক চোরটা সেই তালাও ভেঙে ফেলেছে। রুহি আর চোখে তাকালো। আহান রুহির কোমর জড়িয়ে কাছে এনে চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। দিন শেষে এই মুখটি দেখলো সে। আহান নীরবতা ভেঙে বলল, তোমার নানা ভাইয়ের কি অবস্থা? উনি এখন ভালো আছেন? এখন একটু ভালো আছে। বুকে ব্যথা কমেছে, কিন্তু প্রেশার হাই হয়ে আছে। মলিন চোখে বলল রুহি। সবটা আমার বেখেয়ালির জন্যই হয়েছে। আমি ভুলে গিয়েছিলাম আমাদের এগ্রিমেন্টের কথা। এত তাড়াতাড়ি 7 মাস শেষ হবে ভাবতে পারিনি। হ্যাঁ, এগ্রিমেন্ট করার সময় তো ঠিক মনে ছিল। তার ওপর জুটিয়েছেন একটা কপালে একজন, যে আমার প্রেমে বিভোর। যত সব শাকচুন্নি একটা, আপনার কিছুই ছাড়ছে না। প্রেমে একবারে পাগল করে দিয়েছেন তাকে। প্রচণ্ড রেগে বলল রুহি। সামিরার বারবার এভাবে তাদের মাঝে আসাটা রুহি একদম পছন্দ হচ্ছে না। এবার তো সামিরা বাড়াবাড়ি রকমের ঝামেলা শুরু করেছে। তার উপর আহানের উপর খালি নজর দেয়। রুহি নিজের কিছুর উপর কারোর নজর সহ্য করতে পারে না। হ্যাঁ, সেটা ঠিক। খালি তুমি অমন পাগল হলে আমার কষ্ট কম হতো। ঠোঁটেলে বলল আহান। রুহির রাগটা চরম মাত্রায় পৌঁছেছে। রুহি কোমর থেকে আহানের হাত সরিয়ে বলল, ঠিক আছে, কষ্ট করতে হবে না। ডিভোর্স তো হয়ে গেছে, ওই শাকচুন্নিকে গিয়ে বিয়ে করে ফেলুন। বলেই মুখ ঘুরিয়ে নিল রুহি। বলছো তাহলে? নিচের ঠোঁট কামড়ে বলল আহান। কথাটা বলতেই রুহি রাগে চোখ বন্ধ করে ফেলল। আহান এগিয়ে এসে রুহিকে নিজের 2 বাহুতে জড়িয়ে ধরে বলল, রাগ হচ্ছে নাকি? ছাড়ুন আমাকে। এখানে এসছেন কেন? নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে রুহি। তোমায় দেখতে। ঘোর লাগা চোখে বলল আহান। আমাকে দেখতে হবে না, গিয়ে শাকচুন্নিটাকে দেখুন। কড়া গলায় বলল রুহি। তুমি এত হিংসুটে আমার জানা ছিল না তো। তবে তোমার হিংসাটা আমার ভালোই লাগছে। রুহি কড়া চোখে বলল, ছাড়ুন আমাকে। আহান রুহির চোখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ রুহির সাথে অন্য কারোর বিয়ে, নানু বলা কথাটা মনে পড়তে আহান রুহিকে টেনে জড়িয়ে ধরে রুহির নিশ্চুপে রুহির কাঁধে মাথা রাখলো। রুহি থমকে তাকালো আহানের দিকে। তারপর কি ভেবে জড়িয়ে ধরলো আহানকে। আহান কিছুক্ষণ চুপ থেকে বলল, রুহি যাবে আমার সাথে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলে আহান মাথা তুলে রুহির দিকে তাকালো। আহানের কথাটা শুনে রুহির মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। রুহি নাসূচক মাথা নাড়ালো। এমন কিছু সে করবে না। নানুকে সে আর কষ্ট দিতে পারবে না। নানু অনেক অভিমানী স্বভাবের। উনি এমনিতেই অনেক কষ্ট পেয়েছেন। ওনার মনে হচ্ছে বাবার মতন এবারও তিনি মানুষ চিনতে ভুল করেছেন। রাগটা আসলে
নানুর নিজের উপরেই, তাই তিনি এতটা শান্ত হয়ে আছেন। আমি নানুকে আর আঘাত দিতে পারবো না। কিন্তু উনি যে বলছে তোমার আবার বিয়ে দেবে, এমন তো না যে আমি তোমায় চাচ্ছি না কিংবা তুমি আমায় চাচ্ছ না। যেখানে আমরা দুজনেই একসাথে থাকতে চাই, উনি একটা সুযোগ না দিয়ে আলাদা করে দিতে চাইছেন। আবার বলছে বিয়ে দেবে তোমার। শুনে আমার ইচ্ছে করছিল না সব কিছু ভেঙে ফেলি। বলতে বলতে চোখ লাল হয়ে এলো আহানের। আবার বিয়ে? বিষয়টা ভেবে দেখতে হচ্ছে তো। আগ্রহ দেখিয়ে আহানকে রাগিয়ে দিয়ে বলল রুহি। ঠিক কি ভেবে দেখবে তুমি? চোয়াল শক্ত করে বলল আহান। কিছুই না, খালি আবার বিয়ে ভালো দিকের সাথে খারাপ দিকের তুলনা করতাম, এমনি বলেছি। রাগ করেছেন কেন? বলে একটু হাসার চেষ্টা করলো রুহি, কিন্তু আহানের কড়া চোখ দেখে হাসি আসছে না। খুব বিয়ে করার শখ তাই না তোমার? গম্ভীর গলায় বলতেই রুহি নাসু চোখ ঘন ঘন মাথা নেড়ে বলল, একদমই না। আমি কি সেটা বলেছি নাকি? একবারই করেই সব মিটে গেছে। একটু আগে তো খুব লাফাচ্ছিল বিয়ে নিয়ে। তুমি যতবারই বিয়ে করো না কেন, তোমার বর কিন্তু একজনই থাকবে। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। মুখটা একদম রুহির কাছে এনে বলতেই চোখ পিটপিট করে বলল, আমি কি বলেছি আমার শত শত বর হবে? এত বেশি বোঝেন কেন আপনি? আর আমি এখন কুমারী মেয়ে, আমার থেকে দূরে দূরে থাকবেন, এত কাছে আসবেন না। বলে আহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হোয়াট? কুমারী? ভ্রুকুচকে বলল আহান। হ্যাঁ কুমারী, আর আজ থেকে আপনি আমার না বর আর না আমি আপনার বউ, তাই ডিস্টেন্স মেনটেন করবেন, বুঝেছেন? কটাক্ষ করে বলল রুহি। আচ্ছা তাই বুঝি। ঠোঁট চেপে হাসতে হাসতে আহান বিছানায় বসলো। আমি কি আপনাকে কৌতুক শুনিয়েছি? আপনি হাসছেন কেন? দাঁতে দাঁত চেপে বলল রুহি। তা একটা কুমারী মেয়ের ঘরে আমার মতো যুবক এত রাতে কি করছে? বলে ঠোঁট এলিয়ে হাসলো আহান। আহানের প্রশ্নের উত্তরে রুহি বলল, যুবক বিছানায় বসে কুম্ভকর্ণের মতন হাসছে। আচ্ছা তোমার না বয়ফ্রেন্ডের খুব শখ ছিল? বাহ, সেই শখ পূরণের সময় এসে গেছে দেখছি। আহানের কথা শুনে রুহি আর চোখে তাকালো আহানের দিকে। লোকটার মাথা পুরো গেছে। রুহি ভ্রুকুচকে বলল, আমি কবে বলেছি এসব উল্টাপাল্টা কথা? ড্রিঙ্কস করে কি কি করেছো আর বলেছো মনে করাবো? রুহি নিচের ঠোঁট কামড়ে তাকালো আহানের দিকে। এসব কথা শুনলেই রুহির বলার কিছুই থাকে না, কারণ মাতাল হয়ে কি কি অকাজ করেছে সে তার কোনো সীমা নেই। আহান রুহির দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, সুইটহার্ট। শব্দটা কর্ণগোচর হতেই রুহি ভূত দেখার মতো করে আহানের দিকে তাকালো। আহান তাকে সুইটহার্ট বলছে। কি দৃশ্য কি দৃশ্য! রুহি দৃষ্টি একই রেখে একটা ঢোক গিলল। আহান ঠোঁট এলিয়ে বলল, সুইটহার্ট আমার খিদে পেয়েছে। রুহি একটা ঢোক গিলে বলল, খিদে পেয়েছে মানে আপনি না খাওয়া এতক্ষণ? বলে রুহি চিন্তায় পড়ে গেল। এতক্ষণ খাবো না বলে কিনা পড়ল সে। এবার নিচে গিয়ে খাবার আনবে কিভাবে? চুলের ভিতর হাত চালাতে চালাতে রুহি ঘর থেকে বেরিয়ে এলো। এক মুহূর্তে অপেক্ষা করলো না, কারণ অসময়ে খাবার খাওয়া আহানের জন্য ভালো না, অ্যাসিডিটির সমস্যা হয়। এমনিতেই রাত 1টার কাছাকাছি। রুহি পা টিপে টিপে কিচেনে ঢুকলো। বুকের ভেতরটা ধুপধুপ করছে। নানুর ঘর কিচেনের কাছাকাছি। ওদিকে আহান কি করছে কে জানে। মামা যদি রুমে বাতি জ্বলছে দিকে রুমে যায় ভেবেই আত্মা কেঁপে উঠেছে রুহি। রুহি খুব সাবধানে প্লেটে খাবারগুলো নিয়ে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই থমকে গেল। এমনভাবে ধরা খাবে কে জানতো। এবার কি হবে? নানু সামনে দাঁড়ানো। রুহির আত্মাটা যেন বেরিয়ে আসার উপক্রম হয়েছে। কিভাবে সামলাবি রুহি? রুহি চোখ বন্ধ করে একটা ঢোক গিলল। রুহি খাবার হাতে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। বুকের ভেতর আত্মাটা যেন লাফালাফি করছে রুহি। নানু ভাগ্যে সন্দেহ করেনি, উনি শুধু বলেছে। প্রথমে কথাটা শুনে রুহির হাত পা কাঁপতে লাগলো। রুহি ভেবেছে নানু আহানের অ্যাসিডিটির জন্য বলছে। পরে বুঝতে পেরে যেন রুহির প্রাণ ফিরে এলো। উফ, এই লোকটার জন্য আরো কত কিছুর মুখোমুখি হতে হবে কে জানে। রুহি খাবারটা টেবিলে রেখে সামনে তাকাতে দেখে আহান শার্ট খুলে খালি গায়ে দাঁড়িয়ে আছে। রুহির চোখ ছানা বড়া হয়ে গেল। আপনি এমন শার্ট খুঁজছেন কেন? বলেই চোখ এদিক সেদিকে তাকাতে লাগলো। আমি শার্ট খুলতেই তুমি উল্টোপাল্টা চিন্তা করতে থাকো কেন? খানিকটা এগিয়ে এসে বলল আহান। রুহি কড়া চোখে তাকালো। উল্টাপাল্টা চিন্তা বলতে? বলতে চাচ্ছে এত অস্থির হয়ে যাও কেন? ঠোঁট এলিয়ে বলল আহান। কিসের অস্থির? আমি ঠিক আছি। এত কথা বলছেন কেন? আপনারা খিদে পেয়েছে? চুপচাপ খাবারটা শেষ করুন। কড়া গলায় বলল রুহি। আহান রুহির কাছে এসে বলল, এই খিদে সেই খিদে না। তাহলে এটা আবার কোন খিদে? কি অদ্ভুত কথা। আর চোখে তাকিয়ে বলল রুহি। সে তুমি বুঝবে না, ছোট মানুষ। হ্যাঁ আমি ছোট মানুষ, আর আপনি তো একেবারে বাচ্চা কাচ্চার বাপ হয়ে চাকরি থেকে অবসর নিয়েছেন। তেড়ে গিয়ে বলল রুহি। যখন বই বাচ্চা তখন বাচ্চার বাবাও কি করে? আফসোস করে বলল আহান। রুহি মুখ কালো করে তাকিয়ে রইল, তারপর বলল, ফালতু কথা বলবেন না, খাবারটা শেষ করুন। পারবো না, খাইয়ে দাও। বলে বিছানায় বসলো আহান। কি? কেন? হাতে কি হয়েছে আপনার? আর চোখে তাকিয়ে বলল রুহি। এমনিতে কি আর বাচ্চা বলি, নিজের বর। এতটুকু বলতে রুহি ব্যাগড়া দিয়ে বলল,
কিসের বর? আপনি আমার বর না। এই যে এই জন্যই তোমাকে বাচ্চা বলি, বাচ্চাদের মতন কথার মাঝে হাত ভরে দিলে। ভালোবাসার মানুষ খাইয়ে দিতে বলছো তুমি, নাকি এখন বলবে ভালোবাসো না? আহান কথাগুলো বলায় মগ্ন ছিল। এর মাঝে রুহি এগিয়ে এসে আহান গাল পুড়ে খাবার দিয়ে দেয়। তারপর বলে, বেশি কথা বলেন আপনি। আগে তো জানতাম আমি বেশি কথা বলি, কিন্তু না, আপনি দেখছি আমার থেকেও এক ধাপ এগিয়ে। আমি তোমার মতো আবল তাবল বকি না। মুখে খাবারটা শেষ করে আহান রুহিকে খাইয়ে দিল। প্রথমে রুহি খেতে চায়নি, আহান জোর করলো। রুহি এক গাল খাবার মুখে নিয়ে আহানের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ঠোঁটে বাঁকা হাসি দিয়ে বলল আহান। রুহি চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। মুখে খাবার থাকায় কথাও বলতে পারছে না রুহি। অন্যদিকে তাকিয়ে রাগে ফুলতে লাগলো রুহি। আহান সেই গম্ভীর মুখের দিকে তাকিয়ে হেসে ফেললো। খাওয়া শেষে রুহি পানি আনতে যেতেই সামনে ছোট মামা পড়ল। রুহি থমকে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। এইবার না ধরা খেয়ে বসে। পথে পথে এত কাটা ভালো লাগে না। ছোট মামা ঘুম ঘুম চোখে রুহির দিকে তাকালো, তারপর হাই তুলতে তুলতে বলল, কি রে, ঘুম আসলে এখনো? রুহি নাসূচক মাথা নাড়ালো। আত্মাটা গলা পর্যন্ত উঠে আছে, একটু পর না বেরিয়েই আসে। রুহি ঠোক গিলে বলল, গলা শুকিয়ে গেছে, পানি খেতে উঠেছে। আরে আমিও তো। আচ্ছা সবর কর, আমি এনে দিচ্ছি। তো পানির বোতলটা দে। বলে রুহির হাত থেকে বোতলটা নিয়ে কিচেনে গেলেন তিনি। রুহি যেন হাঁপ ছেড়ে বাঁচল। এর মাঝে আহান দরজার ওপাশ থেকে মাথা বের করে রুহির গালে একটা কিস করতে রুহি কেঁপে উঠল। তারপর কড়া চোখে আহানের দিকে তাকাতে আহান মুখ এগিয়ে আনলো। রুহি কড়া চোখে তাকে আহানকে ঠেলে রুমের ভিতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। লোকটার কোনো কাণ্ড জ্ঞান নেই। ছোট মামা দেখে ফেললে কি হতো? রুহি ঘাড় কাত করে কিচেনের দিকে তাকালো। না, কেউ নেই। রুহি বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ছোট মামা পানির বোতল ভরে নিয়ে এসে রুহির হাতে দিয়ে বলল, বেশি চিন্তা করিস না, মায়া রাগ বললে তখন ঠিক বুঝবে। এখন আর রাত জাগিস না, ঘুমিয়ে পড়। রুহি হ্যাঁ সূচক মাথা নেড়ে দ্রুত রুমে ঢুকতে আহান এগিয়ে আসতে লাগলো। রুহি তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে বলল, আপনি কি শুরু করেছেন বলুন তো? এমন সময় আপনার এসব করতে হবে? মামা দেখলে কি হতো বলুন তো? দেখলে দেখতো, আমার সেটা দিয়ে কোনো মাথা ব্যথা নেই। আহানের কথা শুনে রুহি ঢকঢক করে পানি খেতে লাগলো। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছতেই আহান রুহির একপাশে দেওয়ালে হাত রেখে দাঁড়ালো। রুহি আর চোখে ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত 3:30টার কাছাকাছি আপনি যাবেন না? সকালে আলো ফুটলে যাবেন কি করে? নিজের বয়ফ্রেন্ডকে চলে যেতে বলছো? কেমন মেয়ে তুমি? তীক্ষ্ণ দৃষ্টিতে বলল আহান। রুহি হতবাক হয়ে বলল, কিসের বয়ফ্রেন্ড? কোথাকার বয়ফ্রেন্ড? আমি your boyfriend, sweetheart. রুহির মুখের সামনে চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিতেই রুহি চোখ বন্ধ করে ফেলল। তারপর বলল, ইস কি শখ, নিজেই নিজেকে বয়ফ্রেন্ড ঘোষণা করে দিয়েছে। আমি মানি না এসব। যখন বর মানো না তখন বয়ফ্রেন্ড তো মানতেই হবে। ইউ হ্যাভ নো চয়েস, সুইটার। রুহি খিল করে হেসে উঠে বলল, বর থেকে শুধু বয়ফ্রেন্ড? ছি ছি, কি অবনতি হয়েছে আপনার। আচ্ছা বুঝেছি, তুমি চাও না আমি এখানে থাকি। ঠিক আছে, চলে যাচ্ছি। বলে আহান সরে এলো। আহান চোখ মুখ সিরিয়াস করে ফেললো। আহান চলে যাবে বলতেই রুহির মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আহান এগিয়ে গিয়ে নিজের শার্টটা হাতে নিতে রুহি এগিয়ে এসে ক্ষীণস্বরে বলল, এক্ষুনি চলে যাবেন? আহান হ্যাঁ সূচক মাথা নাড়তেই রুহির মনটা খারাপ হয়ে গেল। এক্ষুনি যেতে বলেছে। আহান চলে গেলে তার মোটেও ভালো লাগবে না। রুহি এগিয়ে এসে আহানের হাত থেকে শার্টটা টান মেরে সরিয়ে নিয়ে বলল, আর একটু পরে যান। আমি এক্ষুনি যাব। রুহিকে বলল আহান। আমি যেতে দিব না। অভিমানী সুরে বলল রুহি। আহান এগিয়ে এসে বলল, কেন? রুহি হুট করে আহানকে জড়িয়ে ধরে আহানের বুকে মাথা রেখে বলল, এখন যেতে হবে না, আরো পরে যান। আহান নীরবে হাসলো। তারপর সিরিয়াস হয়ে বলল, একটু পর তো আলো ফুটবে, আমার এক্ষুনি যেতে হবে। রুহি আরও শক্ত করে জড়িয়ে ধরে অভিমানী গলায় বলল, না। রুহির চোখ ভিজে আসতেই রুহির চোখ বন্ধ করে ফেলল। আহান রুহিকে কোলে তুলে বলল, আচ্ছা যাবো না, কিন্তু আগে মানো যে আমি তোমার বয়ফ্রেন্ড। আচ্ছা মানছি। ছলছল চোখে তাকিয়ে বলল রুহি। আহান রুহিকে বিছানায় শুইয়ে দিয়ে রুহির হাত থেকে শার্টটা চাইতেই আহান চলে যাবে ভেবে রুহি শার্টটা লুকিয়ে ফেলে বলল, না আমি দিব না। আচ্ছা ঠিক আছে। বলে আহান রুহির পাশে শুয়ে রুহিকে জড়িয়ে ধরে বলল, ঘুমাও, নইলে শরীর খারাপ করবে তো। তারপর রুহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রুহি হাতে থাকা আহানের শার্টটা শক্ত করে ধরে রাখলো। আহানের উষ্ণ স্পর্শে চোখ বন্ধ করতেই রুহির ক্লান্ত শরীর ঘুমে তলিয়ে গেল। সকালে দরজায় নক করার শব্দে রুহির ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে খুলতেই তাকে ঘিরে থাকা উষ্ণ স্পর্শটার অনুপস্থিতি খেয়াল করতে লাফিয়ে বসল রুহি। তারপর হাত দিয়ে চোখ ডলে পুরো ঘরটায় নজর কাটলো। আহান কোথাও নেই। আবার অস্থির হয়ে উঠল রুহি। এর মাঝে ছোট মামা আরও কয়েকবার দরজায় টোকা দিয়ে বলল, কি রে, উঠিস রে এখনো? নাস্তা করবি না? হ্যাঁ মামা উঠেছি, তুমি যাও আমি আসছি।
রুহির কথা আশ্বস্ত হয়ে ছোট মামা চলে গেলেন। রুহি এক দৃষ্টিতে হাতে মুষ্টিবদ্ধ শার্টটার দিকে তাকিয়ে রইল, তারপর মলিন চোখে জানালার দিকে তাকালো। রুহিকে ঘুমের মাঝে রেখেই চলে গেছে আহান। চেয়ারে আহানের জ্যাকেটটা নেই, শার্টটা ফেলে গেছে কারণ রুহি শক্ত করে সেটা আঁকড়ে ঘুমিয়েছিল। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে শার্টটা যত্নে ওয়ার্ড্রপে রেখে টেবিলের দিকে তাকাতে একটা চিরকুট দেখতে পেল। চিরকুটটা হাতে নিয়ে পড়ে রুহির মনটা মলিন হয়ে গেল। রুহির আহানের কথা খুব মনে পড়ছে। দুদিন হলো আহানের কোনো দেখা নেই। রুহির ফোনটাও নানুর কাছে। রুহি ছটফট করতে করতে ঘড়ি দেখছে। রাত 12:30 বেজে গেছে, আজও বুঝে আসবে না কুম্ভকর্ণটা। ভুলেই গেছে আমাকে। আসুক খালি একবার, আমার সামনে কথা বলবো না তো। রুহি ওয়ার্ড্রপ থেকে আহানের শার্টটা নিয়ে শার্টটা পরে ফেললো। শার্টটা পরলেই যেন মনে হয় আহান তাকে জড়িয়ে আছে। লোকটাকে এত মিস করবে কে জানতো? সবসময় তো কাছেই থাকতো, এভাবে উধাও তো হয়ে যায়নি যে বুঝবে। রুহির অসহ্য লাগছে, ইচ্ছে করছে ছুটে যায় আহানের কাছে। রুহি ঠোঁট উল্টে আরও কিছুক্ষণ অপেক্ষা করার চিন্তায় স্থির হলো। যদি আসে সেই কুম্ভকর্ণ। প্রতিদিনের মতন অপেক্ষা করতে করতে রুহি বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত 2টো বাজে। আহান বাইক নিয়ে রুহিদের বাড়ির পিছনটায় রুহির জানালা বরাবর দাঁড়িয়ে আছে। রুহির ঘরের আলো নিচ্ছে না। অদ্ভুত, রুহি এত রাত জেগে করছে কি? নাকি লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে? উফ, এই মেয়েটা পারেও বটে। আহান চারপাশটা ভালো করে দেখল, কেউ নেই আপাতত। আহান জানালা দিয়ে ভিতরে এসে দেখল সে যা ভেবেছে তাই হয়েছে। রুহি লাইটটা চালিয়ে ঘুমিয়ে পড়েছে। আহান এক দৃষ্টিতে রুহিকে দেখছে। রুহির গায়ে নিজের শার্টটা দেখে আহান ঘাড় কাত করে রুহির মুখের দিকে তাকালো। ম্যাডাম তাহলে মিস করছিল তাকে। বাইরে খুব বাতাস বইছে, বাতাসে আবছা হলুদ রঙের পর্দাগুলো উঠছে। আহান বাতাসের শব্দে বাহিরের দিকে তাকালো, ঝড় হবে মনে হচ্ছে। আহান রুহির দিকে চোখ ফিরাতেই দেখলো সামনের ছোট চুলগুলো রুহির মুখের সামনে এসে পড়েছে। আহান ঝুঁকে এসে রুহির মুখের সামনের চুলগুলো সরিয়ে দিয়ে রুহির কপালে আদর মেখে দিল। তারপর রুহিকে পিছন থেকে জড়িয়ে ধরে একপাশে শুয়ে পড়ল। বাতাসের ঠান্ডা হাওয়ায় ঘুমের মাঝে উষ্ণ স্পর্শ পেয়ে রুহি গুটিয়ে এসে আহানের বুকের ভিতর গুটিয়ে ফেললো নিজেকে। আহান নীরবে হেসে রুহিকে জড়িয়ে রাখলো। ঘন ঘন বিদ্যুতের শব্দে রুহির ঘুম ভাঙল। ঘুম ভাঙতে রুহি নিজেকে কারোর খুব কাছে আবিষ্কার করলো। মন তো বলছে আহান, কিন্তু অন্ধকারে কিছুই বুঝতে পারছে না রুহি। বুকের ভিতরে ধুকধুক শব্দ যেন সে নিজেই শুনতে পাচ্ছে। রুহি নড়ে চড়ে উঠে যেতে নিল, কিন্তু আহান ঘুম ঘুম চোখে রুহিকে শক্ত করে ধরে নিজের পাশে শুইয়ে দিয়ে বলল, ঘুমের মাঝেও এত ছটফট করা লাগে তোমার? আহানের কণ্ঠ শুনে যেন রুহির ধুকপুকানি আরও বেড়ে গেল। রুহি হাত বাড়িয়ে দিল আহানের গাল ছোঁয়ার জন্য। রুহি এখনো বিশ্বাস হচ্ছে না আহান তার পাশে। রুহি হাত বাড়িয়ে প্রথমে আহানের গলায় স্পর্শ করলো, তারপর আস্তে আস্তে মুখের দিকে হাত যেতেই রুহির হার্টবিট অসম্ভব রকমের বেড়ে গেছে। রুহির স্পর্শে আহানের চোখের ঘুম উড়ে গেছে। জানালা দিয়ে হালকা আলোয় রুহিকে দেখতে পাচ্ছে আহান, কিন্তু রুহি চোখ বন্ধ করে আহানের সারা গলা থেকে মুখ পর্যন্ত হাত দিয়ে কি বোঝার চেষ্টা করছে। রুহি, তুমি ঠিক কি ফিল করার চেষ্টা করছো আমাকে একটু বলবে? হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? আহানের কথায় রুহির হুঁশ ফিরতেই রুহি হাত নামিয়ে আস্তে করে চোখ খুলল। রুহি এতক্ষণ কি করছিল সে নিজেও জানে না। সবটা একটা ঘোরের মাঝে করে ফেলেছে রুহি। রুহি কিছুটা লজ্জায় পড়ে গেল, তারপর জড়ানো গলায় বলল, আমি আপনাকে বোঝার চেষ্টা করছিলাম খালি। আমাকে বোঝার চেষ্টা করছিলে মানে? তো এইভাবে ছুঁয়ে ছুঁয়ে কি বুঝলে? রুহি ভীষণ লজ্জায় পড়ে গেল। এবার মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরল সে। আহান রুহির গলার কাছে মুখ এনে বলল, সে তুমি চাইলে ছুঁয়ে দেখতেই পারো, আফটার অল আই অল ইয়োর্স। রুহি চোখ পিটপিট করে আহানের দিকে তাকালো। তারপর রুহি অভিমানী গলায় বলল, আচ্ছা তাই বুঝি, তাহলে এতদিন কোথায় ছিলেন? এখন খুব একেবারে ডায়লগ দিচ্ছেন। কেন, আমায় খুব বেশি মিস করছো বুঝি? আরেকটু এগিয়ে আসতে আহানের নিঃশ্বাস রুহির গলায় পড়তে কেঁপে উঠে চোখ বন্ধ করলো রুহি। তারপর একটু সরে আসার চেষ্টা করে বলল, একদমই না। আচ্ছা তাহলে আমার শার্ট গায়ে দিয়েছো কেন? আমার শার্ট তাহলে ফেরত দিয়ে দাও। আহানের কথা শুনে রুহি চমকে উঠে শার্টটা চেপে ধরল। তারপর রেগে বলল, একে তো 2 দিন আসেননি, এখন আবার এসব বলছেন? আহান রুহিকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলল, দিদাকে সবটা জানিয়ে দিয়েছে। রুহি চিন্তিত হয়ে তাকালো। দিদাকে বুঝিয়ে সুঝিয়ে সামলাতে সময় লেগেছে। তারপর সামিরার একটা ব্যবস্থা করলাম। এবার একটু নিশ্চিত আছি বাকিটা দিদা সামলে নেবে। বলে রুহির কাঁধে মাথা রাখলো। সব ঠিক হয়ে যাবে তো? বলে উদাস হয়ে বলল রুহি। আমি আছি তো। আহানের কথায় রুহি একটু সাহস পাচ্ছে। সকালে রুহির ঘুম ভাঙল দরজার টোকা শুনে। রুহি হুড়মুড়িয়ে উঠে যেতেই আহান আরও শক্ত করে ধরে বলল, রুহি বিরক্ত করো না, আমাকে ঘুমোতে দাও। ধুর, কিসের ঘুম? আপনি উঠুন। রহিমা খালা দরজায় টোকা দিচ্ছে। ভোর হয়ে গেছে, এবার আপনি যাবেন কি করে? দেখে ফেলবে তো। আশপাশ করে বলল রুহি। আহান বিরক্ত হয়ে রুহির 2 বাহু চেপে বিছানার সাথে মিশিয়ে দিয়ে রুহির দিকে কড়া চোখে তাকিয়ে বলল, গত 2 দিন আমার খুব ঘুম হয়নি, আমাকে ঘুমোতে দাও। বলে রুহির গলায় মুখ ডুবিয়ে শুয়ে পড়ল আহান। আচ্ছা আপনি ঘুমান, আমি দরজাটা বাইরে দিয়ে লাগিয়ে দিয়ে যাব। আপনাকে যেতে দিন, আমাকে যেতে দিন।
দরজার দিকে তাকিয়ে বলল রুহি। তোমায় ছাড়া আমার ঘুম আসে না। আহানের কথা শুনে রুহি চোখ বড় বড় করে আহানের দিকে তাকালো। আহান শান্তিতে চোখ বন্ধ করে আছে। দরজায় আবারও টোকা পড়ল। রহিমা খালা আবারও বলল। আহান শব্দে বিরক্ত হয়ে রুহির দিকে তাকিয়ে বলল, ওনাকে এখান থেকে যেতে বলো এক্ষুনি। তখন থেকে ডিস্টার্ব করেই যাচ্ছে। রুহি আর চোখে তাকালো, তারপর বলল, খালা আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি যাও। বলেই চলে গেলেন তিনি। রুহি আহানকে ঠেলতে লাগলো, তারপর নিজের উপর থেকে সরিয়ে দিয়ে বলল, উফ, কি শুরু করেছেন? সরুন, আমার জামা বদলাতে হবে। রুহি বিছানা থেকে নেমে বলল। আহান মাথার পিছনে হাত রেখে গা হেলিয়ে দিয়ে বলল, কেন? আমার শার্ট মানিয়েছে তোমায়, হট লাগছে। রুহি আর চোখে তাকিয়ে নিজের জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছু বলল না, কারণ বললেই কথা বাড়িয়ে তাকে আটকে রাখতে চাইবে। রুহি জলদি ফ্রেশ হয়ে বের হলো। বের হয়ে দেখে আহান আবার ঘুমিয়ে পড়েছে। রুহি দরজাটা বাহির দিয়ে লাগিয়ে ভয়ে ভয়ে নিচে নামলো। নিচে নেমে খাবার টেবিল থেকে নিজের নাস্তার প্লেটটা নিয়ে কেটে পড়তে নিলেই নানু সামনে পড়লো। রুহির বুকটা আটকে উঠল। রুহির মাথায় হাত দিয়ে বললেন নানু। মাথাটা কেমন করছে তাই শুয়েছিলাম। একটা ঢোক গিলে বলল রুহি। এর মাঝে নিজের রুম থেকে রহিমা খালার চিৎকার শুনে রুহির আত্মা বেরিয়ে আসার উপক্রম হলো। আয় হায়, উনি আবার কখন উপরে গেল? আহানকে দেখে ফেলেছে মনে হয়। নানু উপরে যেতেই রুহি নানুকে আটকে দিয়ে বলল, আরে নানু, তোমার হাঁটুর ব্যথা, সিঁড়ি বেয়ে উঠতে হবে না, আমি দেখছি। রহিমা খালা তো পোকামাকড় দেখলে এমন করেই। বলেই নানুকে আটকে রুহি দৌড়ে উপরে এলো। উপরে এসে নাস্তার প্লেট টেবিলে রেখে দেখে রহিমা খালা ইতস্তত হয়ে দাঁড়িয়ে আছে। রুহির সঙ্গে সঙ্গে চোখ বুলে ঘরটা দেখে নিল আহান আছে কিনা। না, নেই। রুহি হাফ ছেড়ে বাঁচল। তারপর রহিমা খালাকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। বলেই নানুকে আটকে রুহি দৌড়ে উপরে এলো। উপরে এসে নাস্তার প্লেট টেবিলে রেখে দেখে রহিমা খালা ইতস্তত হয়ে দাঁড়িয়ে আছে। রুহির সঙ্গে সঙ্গে চোখ বুলে ঘরটা দেখে নিল আহান আছে কিনা। না, নেই। রুহি হাফ ছেড়ে বাঁচল। তারপর রহিমা খালাকে বলল, এমন চিৎকার করলে কেন, কি হয়েছে? তিনি শঙ্কিত হয়ে বলল। রুহির বুকের ভেতরটা ধুকধুক করছে। এর মাঝে নানু উপরে চলে এলেন। শেষ, এবার সব শেষ। কি হয়েছে রে রহিমা? নানু জিজ্ঞেস করতেই রহিমা খালা ফরফর করে সব বলে দিল। রুহি ঘামতে লাগলো। আচ্ছা দাঁড়া, দেখছি। তুই দিনে দুপুরে ছায়া দেখে ভয় পাচ্ছিস, বলদ মাইয়া। বলেই নানু আলমারিটার দিকে এগিয়ে যেতে লাগলো। রুহি এবার কি করবে? ওইখানে যদি আহানকে দেখে, কিংবা আহান যদি ওইখানেই লুকিয়ে থাকে, কি হবে? শেষ, সব শেষ। নানু এগিয়ে গেল আলমারির দিকে। রুহি এক্ষুনি হার্ট অ্যাটাক করবে বলে মনে হচ্ছে। নানু আলমারির কাছে গিয়ে চুপ করে গেলেন। নানুর নীরবতায় রুহি ভয়ে শেষ। কোথায়? কিছুই তো নেই। কিসের ছায়া দেখছিস তুই? বলে ভ্রু কুচকে তাকালেন তিনি। রুহি যেন প্রাণ ফিরে পেল। আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। কিন্তু ওইখানে নেই তো, কোথায় গেছে আহান? রুহি আর চোখে ঘরের এদিক সেদিক দেখতে লাগলো। রহিমা খালা শুকনা গলায় বলল। রুহি টান মেরে রহিমা খালাকে থেকে ঝাড়ু নিয়ে বলল, খালা, কাজ করতে করতে মাথা খারাপ হয়ে গেছে তোমার। আমার রুমটা আমি গুছিয়ে নিব, তুমি যাও। এরপর রহিমা খালাকে নিয়ে বেরিয়ে যেতেই রুহি চটচলতি দরজা লাগিয়ে বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আহান আলমারির ঠিক উল্টো দিক থেকে বুকে হাত গুজে বেরিয়ে এলো। তারপর বলল, আমি আমার লাইফে কোনোদিন এমন সিচুয়েশনে পড়িনি। কি হচ্ছে এগুলো? এগুলো চোর পুলিশ খেলা হচ্ছে। আপনি চোর আর নানু পুলিশ। যা চুরি করতে এসেছি সেটা না নিয়ে তো আমি যাচ্ছি না। আপনি কি আজকে এখানেই থাকবেন? শঙ্কিত হয়ে প্রশ্ন করলো রুহি। আজ না, এখন থেকে এখানেই থাকবো। হ্যাঁ, এখানেই থাকবেন মানে কি? পুরো ভ্যাবাচাকা খেয়ে বলল রুহি। তোমায় ছাড়া আমার চলে না, আর তুমি তো যেতে চাইছো না আমার সাথে, তাই আমাকে থাকতে হবে। বলতে বলতে তোয়ালে নিয়ে আহান ফ্রেশ হতে চলে গেল। রুহি মাথায় হাত দিয়ে বসে পড়ল। এখন থেকে বিপদরেখার সঙ্গে নিয়েই চলতে হবে তাকে। যেদিন ধরা খাবে সেদিন যে কি হবে ভেবেই গলা শুকিয়ে গেছে রুহি। তুই ভালো করেই জানিস তোর প্রতি আমার অনুভূতিটা কি। সে তুই না বোঝার ফান করেছিলি এতদিন, তাই বলে হুট করে বিয়ে করে ফেলবি? সৌরভ ভাইয়ের কথায় রুহি যেন আকাশ থেকে পড়লো। এইটা আবার নতুন কোন ঝামেলা এসে জুটলো? এসব শুনে যদি রাগের চোটে আহান বেরিয়ে এসে গন্ডগোল বাঁধিয়ে দেয়। ভাইয়া কি বলছেন এসব? শুধু শুধু মজা করছেন কেন? বলেই একটা ঝোঁক গিলল রুহি। আজব, এই আপদটাকে আজই আসতে হলো। এসেই ফালতু প্যাচাল শুরু করেছে। সৌরভ আমার দুঃসম্পর্কের খালাতো ভাই। আগে বাড়িতে আসলেই প্রতিবার হলুদ গোলাপ নিয়ে আসতো, কিন্তু কে জানতো পেটে এই ছেলের কি চলে।
তোর সত্যি মনে হচ্ছে আমি মজা করছি? বলেই রুহির দিকে এগিয়ে আসতে লাগলো। সৌরভ ভাইয়ের এগিয়ে আসায় রুহির ভয় হচ্ছে না, রুহির ভয় লাগছে আহান কি করে বসে ভেবে। যদিও আহানকে বুঝিয়ে সুঝিয়ে অন্যদিকে রেখেছে রুহি। রুহি কাশতে শুরু করলো টপিক ঘোরানোর জন্য। তারপর বলল, এসব বলে কি হবে? আমার তো বিয়ে হয়ে গেছে। কথাটা রুহি হাস্যকরভাবে বললেও কথাটা সৌরভ থেমে দাঁড়িয়ে পড়ল। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ঠিক বলছিস। যাই হোক, তুই ভালো থাকলেই আমি ভালো থাকব। হঠাৎ জোরে কিছু ফেলে দেওয়ার আওয়াজ পেয়ে রুহি আটকে উঠল। হায় হায়, কুম্ভকর্ণটা খেপে গেছে মনে হচ্ছে। সৌরভ শব্দের উৎসের দিকে এগিয়ে যেতেই রুহি খপ করে সৌরভের হাত ধরে ফেলল। তারপর বলল, আরে বিড়াল, আজকাল বিড়ালের উৎপাত যা বেড়েছে, তোমায় যেতে হবে না। ও আচ্ছা, তাই বল। আচ্ছা নিচে চল, রুমে সারাদিন কি করিস? বলেই রুহি হাত ধরতেই রুহির হাত ঝাঁকিয়ে সরিয়ে নিল। সৌরভ একটু চমকে উঠল রুহির আচরণে। পরক্ষণে রুহি বলল, আমার না প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমি এখন ঘুমিয়ে পড়বো। তোমার সাথে সকালে কথা বলবো। সবে তো 9:30। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে, ঘুমানোর চেষ্টা কর। সৌরভের কথায় রুহি হ্যাঁ সূচক মাথা নাড়ল। সৌরভ গভীর দৃষ্টিতে কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে থেকে চলে গেল। রুহি দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে ফেলল। পিছনে ঘুরতেও রুহির বুকের ভিতর ধুক ধুক করছে। আহানের উপস্থিতি রুহি টের পেয়ে পিছনে ঘুরতে দেখলো আহান তার অনেক কাছে দাঁড়িয়ে। রুহি দরজার কাছে ঘেঁষে দাঁড়ালো। আহানের চোখ মুখ গম্ভীর। আহান থমথমে গলায় বলল, কে ওই ছেলেটা? রুহি চোখ পিটপিট করে তাকালো। তারপর শুকনো গলায় বলল, আমার দূর সম্পর্কে খালাতো ভাই। আহান রুহির এক পাশ হাত রেখে ঝুঁকে এসে বলল, সে যেই হোক, তুমি মানুষকে অ্যালাউ করো কেন তোমার কাছাকাছি আসে? ওই ছেলেটার সাহস হলো কি করে তোমার হাত ধরা? আহানের কণ্ঠে রাগ স্পষ্ট। আজব, তার কি দোষ? রুহি অন্যদিকে তাকালো। আমাকে তো তুমি কিছু বলতে দিলে না, জোর করলে। এখন নিজেও চুপ করে আছো। থাকো চুপ করে, থাকো। বলে রেগে আহান সরে গেল। রাগ ছাড়তে না পারলে আহানের মেজাজ খুব খারাপ হয়ে যায়। আহান বিছানার একপাশে বসে চুপ করে নিজের রাগ সামলাচ্ছে, কারণ রেগে গেলে আহান কন্ট্রোল হারিয়ে বসে। রাগটা এখন আহানের উপরই নিজের বেশি রাগ হচ্ছে। সেদিনের ওই এগ্রিমেন্ট তাকে এত ভোগাবে কে জানতো। আজ এত কিছু দেখতে হচ্ছে। আর রুহির নানু, আহানের ধারণা তিনি ইচ্ছে করেই ছেলেটাকে এনেছেন রুহির জন্য। এটা ভেবেই রাগ তুঙ্গে উঠে বসে আছে আহানের। রুহি কিছুক্ষণ চুপ থেকে আহানের রাগ কমার অপেক্ষা করলো, কিন্তু সে রাগ কি আর কমে? রুহির ইচ্ছে করছে আহানের রাগ ভাঙিয়ে দেয়, কিন্তু সাহস পাচ্ছে না। আবার এভাবে চুপচাপ থাকতে ভালোও লাগছে না। শেষমেশ সাহস করে রুহি উঠে আহানের সামনে দাঁড়ালো, কিন্তু আহান একবারও তাকালো না। আরে কি রাগ রে বাবা, কিন্তু রুহি কি জিনিস আপনি তো জানেন না। রুহি আহানের গলা জড়িয়ে আহানের কোলে বসে পড়লো। আহানেতে খুব একটা প্রতিক্রিয়া দেখালো না। রুহি কোলে বসে আহানের দিকে তাকিয়ে আছে, কিন্তু আহানের দৃষ্টি বাইরে। রুহির মনে একটা ইচ্ছে জাগলো, আহানকে চমকে দিলে কেমন হয়। রুহি আস্তে আস্তে মুখে গিয়ে এনে আহানের গালের কাছে এনে আলতো করে কিস করতে আহান দৃষ্টি সরিয়ে রুহির দিকে তাকালো। রুহি আহানের দিকে তাকিয়ে বলল, সরি, আর এমন হবে না। না না, যাও না, গিয়ে হেসে হেসে কথা বলো। আমার সাথে তো দেখলাম না এইভাবে হাসতে। বলেই আবার দৃষ্টি বাইরে নিল আহান। আহানের কথায় রুহি ঠোঁট উল্টে ফেললো। কি জেলাস রে বাবা। রুহি আহানের মুখের সামনে মুখ নিয়ে আহানকে দেখতে লাগলো। তারপর আহানের ঠোঁটের দিকে একটু এগিয়ে যেতে আহান দৃষ্টি সরিয়ে রুহির দিকে তাকাতেই একটা ঘোরের মাঝে চলে গেল। আহান এগিয়ে আসতেই আহানকে চমকে দিয়ে রুহি আহানের অন্য গালে কিস করলো। তারপর নিচের ঠোঁট কামড়ে হাসি থামালো। আহানকে টিস করতে ভালোই লাগছে রুহি। দেখা যাক কতক্ষণ রাগ দেখায় জনাব। রুহির কাজে আহানের মেজাজ বিগড়ে গেল। এতক্ষণ রাগগুলো দমিয়ে রেখেছে, এবার রাগ দেখানোর পালা। আহান রুহির কোমর জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিতেই রুহি চমকে তাকালো। তারপর রুহির দুই হাত শক্ত করে বিছানার সাথে মিশিয়ে ধরতেই রুহি একটা ঝোঁক গিলল। রুহি যে নিজের পায়ে নিজেই কুলার মেরেছে সেটা তার বুঝতে বাকি রইল না। কাজটা একদম ঠিক করলে না তুমি। বাই দ্য ওয়ে, আমি যতদূর জানি কিস করলে নাকি রাগ কমে যায়। লেটস সি হাউ ইটস ওয়ার্কস। বলেই বাঁকা হাসি দিল আহান। কথাটা শুনে রুহির বুকের ভেতরটা কেঁপে উঠল। কিছু বলার আগে আহান অধরে ছুঁয়ে দিল। অনেকক্ষণ পর রুহি মুখ ঘুরিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আর পারছে না সে। আহান রুহির দিকে তাকিয়ে আছে। তারপর একটু এগিয়ে এসে বলল, আরে এত তাড়াতাড়ি হাঁপিয়ে খেলে কি করে হবে সুইটহার্ট, আমার রাগ তো কমেনি। রুহি চোখ বড় বড় করে তাকালো আহানের দিকে। রুহি চোটে চেপে না সূচক মাথা নাড়ল। আহান আরেকটু এগিয়ে এসে বলল, নেক্সট টাইম থেকে এভাবেই রাগ কমাবো, সো বি কেয়ারফুল। হ্যাঁ, জলদি তোমাকে আবার মেস থেকে মিসেস রুহি রহমান করছি, জাস্ট ওয়েট করো। রুহি আহানের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তাহলেই হয়েছে। এতদিনে আমার মাথার চুল পেকে যাবে, দাঁত পড়ে আমি বুড়ি হয়ে যাব। এর মাঝেই নানুর ডাক কানে এলো রুহি। রুহি উঠে দাঁড়ালো। আহান আর চোখে তাকিয়ে বলল, চ্যালেঞ্জ করছো আমায়? ঠিক আছে, তাহলে তৈরি থেকো। রুহি আহানকে মুখ বাঁকিয়ে রুম থেকে বের হতেই ছোট মামার মুখোমুখি হলো। রুহি চটজলদি দরজা চাপিয়ে ফেললো। ছোট মামা দরজার ফাঁকে দেখার চেষ্টা করতে লাগলো।
রুহি দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, মামা কিছু বলবে? সে ভিতরে আছে। বলেই কি জানি একটা ইশারা করলো। রুহি চোখ পিটপিট করে তাকালো, তারপর বলল, সে আছে মানে? কে 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 থাকবে? ডঙ্কা তো হবে না আমার সামনে, আমি সব জানি। ছোট মামার মুখে এই কথা শুনে রুহির বুকের ভিতরটা ঢুক করে উঠল। সব জানে মানে? রুহি কিছু না বোঝার ভান করে বলল, মানে কি? তুমি কি জানো? আহান ভিতরে আছে কি না বল, ওর সাথে আমার দরকার আছে। কথাটা ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো ছোট মামা। মামার কথায় রুহির পিলে চমকে উঠল। আহা, কি বলে মামা? রুহিকে বড় বড় চোখে তাকিয়ে থাকতে দেখে ছোট মামা বলে, এমন বড় বড় চোখে তাকানো কিছু হয়নি, আহানের সাথে আগেই কথা হয়ে আছে আমার, দেখি সর। বলেই তিনি রুমের ভিতরে চলে গেলেন। রুহি খাম্বার মতন দাঁড়িয়ে আছে। মামা তাহলে সব জানে। বাহ বাবা, এই লোকটা দেখছি তলে তলে আমার মামাকেও হাত করে নিয়েছে। রুহি সময় নষ্ট না করে ছোট মামার পিছু পিছু গেল। আহান ছোট মামাকে দেখেই উঠে বসলো, তারপর বলল, আরে আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বললে আমিই যেতাম। ছোট মামা আহানের পাশে গিয়ে বসলো, তারপর বলল, কোনো ব্যাপার না এটা। রুহি ভেতরে ঢুকে দরজাটা চাপিয়ে আর চোখে তাকালো। তোমার দিদার সাথে আমার কথা হয়েছে, তিনিও একমত। রুহি ভ্রু কুচকে তাকিয়ে আছে। এরা তলে তলে কি সব করে বেড়াচ্ছে? রুহি প্রশ্ন করে উঠার আগেই আবার নানির ডাক কানে আসতে রুহি তড়িঘড়ি করে বেরিয়ে এলো। পরে আবার নানু উপরে উঠে আসবে তাকে খুঁজতে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ রুহির মাথাটা কেমন যেন করে উঠল। রুহি চোখ বন্ধ করে মাথাটা এক হাতে ধরে অন্য হাতে দেয়াল ধরে ধরে নামলো। ইদানিং তার মাথাটা কেমন যেন করে মাঝে মধ্যে। এত চিন্তায় চিন্তায় পাগল না হয়ে যায় কোনদিন। রুহি নিচে নেমে দেখলো নুরি আর সৌরভ ভাইয়া গল্প করছে, পাশে নানু বসে আছে। রুহি গিয়ে এক পাশে চুপ করে বসলো। রুহি নানুর সামনে বসে আছে মনোয়ারা বেগম, আহানের দিদা, আর পাশে আহান। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। গোধূলি রং ছড়িয়ে পড়েছে চারিদিকে, তবে আকাশটার বুকে ঘন ঘন কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। মনোয়ারা বেগম আর আহান পাশাপাশি সোফায় বসে আছে, আর কোনাকুনি সোফায় রুহির নানু বসে আছে। রুহির নানা ভাই বাড়িতে নেই, ছোট মামা পাশে একটা চেয়ারে বসা। কেউ কোনো কথা বলছে না। রুহির নানু ভালোই বুঝতে পারছে ঠিক কী উদ্দেশ্যে এনারা এখানে এসেছে। সব ভঙ্গিমা শেষ করে রুহি নানু বললেন, আশা করি সবটা জেনেই এইখানে এসেছেন। মনোয়ারা বেগম মলিন হাসি হাসলেন, তারপর বললেন, সবটা জেনেছি। ওরা একটা ভুল করে ফেলেছে, আর ভুলটা মোটেও ছোটোখাটো কোনো ভুল না। এর শাস্তি ওদের প্রাপ্য, কিন্তু ওদের এইভাবে আলাদা করাও তো ভুল। আহান আর ছোট মামা নীরবে বসে আছে। নানু এক পলক আহানের দিকে তাকিয়ে বলল, ওদের আমি আলাদা করিনি, এটা আপনার ভুল ধারণা। আহানের করা 7 মাসের বিয়ে নামক চুক্তি অনুযায়ী ওদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। ওরা নিজেরাই নিজেদের থেকে আলাদা হওয়ার ব্যবস্থা অনেক আগে থেকেই করে রেখেছিল, সেখানে আমি কোনো ভুল করিনি। ওরা তো নিজেরা নিজেদের ভুল স্বীকার করেছে, আর আপনি রাগ করে থাকবেন না। রুহিকে আবারও আহানের কাছে ফিরিয়ে যাওয়ার অনুমতিটা দিয়ে দেন, অনুরোধ করে বলল মনোয়ারা বেগম। ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। যেখানে কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে, সেখানে কি পরিচয়ে পাঠাবো আমি আমার নাতনিকে? যা হয়েছে হয়েছে, ভুলে যাওয়াটাই ভালো। মুখের গম্ভীর ভাব বজায় রেখে বললেন তিনি। আহান নীরবতা ভেঙে বলল, রুহিকে আমি আবার ওয়াইফের পরিচয় ফিরিয়ে দিতে চাই, আর তার জন্য আবার বিয়ে করতে হলে আমি সেটাতেও রাজি আছি। যে ভুলটা আমি করেছি সেটা শুধরে দিতে চাই। প্রয়োজন নেই, আমার নাতনি আমার কাছেই ভালো আছে। রুহির নানুর জেদ আহানের সহ্যের পরীক্ষা নিচ্ছে বটেই। আহান একটা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। নিচে কি হচ্ছে রুহি কিছুই জানে না। সে নিজের রুমে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ হলো। এমন অসময়ে রুহি কখনো ঘুমায় না, তবে আজ শরীরটা তার খুব খারাপ লাগছিল। রুহি উঠেছে কিছুক্ষণ হলো, মাথাটা কেমন জানি করছে। রুহি ঘুম ঘুম চোখে উঠে দাঁড়ালো। আহান চুপ করে রুহির দিদার কথা শুনছে। উনি ওনার জেদে অটল। হঠাৎ রুহির চিৎকার শুনতেই আহান চমকে উঠল। আহান কোনো কিছু না ভেবেই ছুটে রুহির রুমে চলে এলো। সবাই রুহির চিৎকারে ঘাবড়ে গেল। হাসপাতালের সিটে বসে আছে রুহি, নানু আর মনোয়ারা বেগম। চোখে মুখে তাদের চিন্তার ছাপ। আহান রুমের সামনে পায়চারি করছে। ভিতরে ডক্টর রুহিকে দেখছে। আহানের ভয় হচ্ছে ভীষণ। রুহি রুমে এসে রুহিকে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে আহান যেন পাগল প্রায় হয়ে গিয়েছিল। রুহি মাথায় আঘাত পেয়েছে, সে রক্ত আহানের সাদা শার্ট চুলে লেগে রয়েছে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এলো, তারপর বাহিরের সবাইকে উদ্দেশ্য করে বলল, পেশেন্টের হাজব্যান্ড কে? আহান ছুটে ডক্টরের কাছে গেল। আহানের চোখে মুখে অস্থিরতা দেখে তিনি আহানকে কোনো প্রশ্ন করার আগেই বললেন, অস্থির হবেন না, আপনার ওয়াইফ ঠিক আছে, তবে তিনি এখন ভীষণ দুর্বল। কথাটা শুনে আহান যেন প্রাণ ফিরে পেল। রুহি নানুর কাছে এসে প্রশ্ন করলো, ওকে কি আমরা দেখতে যেতে পারি? না, এখন না, আপনি আহানকে উদ্দেশ্য করে বলল, আর মহিলাদের মধ্যে একজন আমার সাথে আসুন। আহান আর রুহির নানু ডাক্তারের কেবিনে ঢুকলেন। তিনি চিন্তিত মুখে ওনাদের বসতে বললেন।
আহান ডাক্তারের চিন্তিত চেহারা দেখে ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, ইজ এভরিথিং ওকে? আপনার ওয়াইফের 1 মাসের মাথায় মিসক্যারেজ হয়ে গেছে। যেহেতু অল্প সময়ের মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে, তাই পেশেন্টের ক্ষতিটা কম হয়েছে। যেইভাবে তিনি পা পিছলে পড়ে গেছেন, এতে করে এই দুর্ঘটনা ঘটেছে। ডাক্তারের কথা শুনে আহান নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। ভাবতেই বুকের ভিতরটা খা খা করে উঠল, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিল। তারপর রুহি কথা মাথায় আসতে আহান বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, রুহি কি জানে যে? এতটুকু বলেই থেমে গেল আহান। রুহি নানু থমকে তাকিয়ে আছে। এত বড় ক্ষতি হয়ে গেছে, তিনি সেটা মানতেই পারছেন না। দেখুন, কনসিভ করার 2 সপ্তাহের মাথায় প্রতিটা মেয়েই কিছু পরিবর্তন খেয়াল করে। আপনার স্ত্রীও বুঝেছে। তাকে যদিও আমরা কিছু জানাইনি, তবে তিনি নিজে থেকেই বুঝে নিয়েছেন। সত্যি কথা বলতে, ওনার মানসিক অবস্থা খুব খারাপ। হয়তো আগে থেকেই মানসিক চাপের শিকার তিনি, তাই ওনার দিকে একটু বিশেষ ডাক্তারের কথায় আহানের চিন্তা আরো বেড়ে গেল। রুহিকে সামলানোটা এখন আহানের সবচেয়ে বড় দায়িত্ব। ডাক্তারের সাথে কথা শেষে আহান দ্রুত রুহির কাছে গেল। আহান দরজা খুলে ভেতরে যেতেই দেখলো চুপচাপ বেটে হেলান দিয়ে বসে আছে, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে কান্না করে। আহানের উপস্থিতি বুঝে রুহি মাথা নিচু করে রইল। আরো অঝরে কান্না পাচ্ছে তার। আহান নার্সকে উদ্দেশ্য করে বলল, আমি আমার ওয়াইফের সাথে কিছুক্ষণ একা থাকতে চাই। নার্স আহানের কথা শুনে বেরিয়ে গেল। আহান এগিয়ে এসে রুহির পাশে বসলো। রুহি এখনো মাথা নিচু করে আছে, চোখ বন্ধ করে কান্না আটকানোর চেষ্টা করছে রুহি। আহান রুহিকে বুকে জড়িয়ে ধরলো। রুহি আর চোখের পানি আটকে রাখতে পারল না, আহানকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে উঠল। সবটাই ক্ষণিকের মাঝে হয়ে গেছে। কয়েকদিন ধরে এই অনুভূতিটা রুহির মনের কোণে জমা বেঁধেছিল, কিন্তু সেটা এমন ক্ষণিকের মাঝে শেষ হয়ে যাবে রুহি ভাবেনি। রুহি কাঁপা কাঁপা গলায় বলল, আমি আস্তে আস্তে বুঝেছিলাম, জানেন কত কি ভেবেছিলাম আমি, কিন্তু সবটা এভাবে শেষ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। সব অভিযোগ যেন আজ বাঁধ ভেঙেছে। কান্নার মাঝে হিচকি তুলতে তুলতে লাগলো রুহি। আহান নিজেকে একদম শান্ত রাখার চেষ্টা করছে। রুহিকে ভেঙে পড়তে দেখে আহানের আরো বেশি কষ্ট হচ্ছে। আহান রুহির মুখ তুলে ধরলো নিজের দিকে, তারপর চোখের পানি মুছে দিয়ে বলল, এইভাবে ভেঙে পড়লে কি করে হবে? তুমি ভেঙে পড়লে বাকিরাও তো কষ্ট পাবে, বলো। নিজেকে শক্ত রাখো। রুহি আহানের দিকে তাকিয়ে রইল, তারপর চোখের পানি মুছে চোখ সরিয়ে নিয়ে বলল, আমার সাথে কেন এমন হয়? সব দোষ আমার আরো সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু বিশ্বাস করুন মেঝেতে তেল পড়েছিল, আমি একদম খেয়াল করিনি। বলতে বলতে আবার কেঁদে ফেললো রুহি। নিজের ভুলের জন্য কষ্টটা যেন দ্বিগুণ বেড়ে গেছে রুহি। একদম বোকার মতন কথা বলবে না। পুরোটা একটা অ্যাক্সিডেন্ট, যেখানে তোমার কোনো দোষ নেই। আর যেটা হবার সেটা হবেই। তুমি আমি চাইলেও আটকাতে পারবো না। কান্না থামাও, বাইরে সবাই বসে আছে। তোমার নানু এইভাবে তোমাকে দেখলে ভেঙে পড়বেন। আহান রুহির চোখের জল মুছে দিয়ে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর রুহির বাহু ধরে নিজের বুকে মাথা রেখে বলল, আই ওকে? বডিতে কোনো পেন হচ্ছে না তো? মাথা তো ফাটিয়ে বসে আছো, হাতে পায়ে কোথাও লেগেছে? রুহির মাথার ব্যান্ডেজটা ঠিক আছে কিনা দেখতে দেখতে প্রশ্ন করলো। রুহি নীরবে না সূচক মাথা নাড়ল। তারপর আহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রইল রুহি। আজ সে বুঝতে পারছে তার মা কেন এত কষ্ট করে এত অপমান নিয়ে শুধু বেঁচেছিল তাকে পৃথিবীর আলো দেখাবে বলে। আজ যখন সে এমন একটা পরিস্থিতির মুখোমুখি, তখন মায়ের ভালোবাসাটা সে উপলব্ধি করতে পারছে। মায়ের ভালোবাসা বোঝা যায় যখন একটা মেয়ে নিজেও একদিন মা হয়। এসব যেন রুহির ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। চোখের পানি সে ধরে আছে ঠিকই, কিন্তু মনের ক্ষতটা যেন আরো গভীর হচ্ছে। রুহি আহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করেছিল। কিছুক্ষণ বাদে রুহির নানু মনোয়ারা বেগম আর রুহির ছোট মামা ভিতরে এলেন। দরজার শব্দে রুহি চোখ খুলল। সবাইকে আসতে দেখে রুহি আহানের বুক থেকে মাথা তুলে সরে বসতে চাইল, কিন্তু আহান রুহির বাহু ধরে নিজের কাছেই রাখলো। রুহির নানু এক দৃষ্টিতে নাতির দিকে তাকিয়ে রইল। ঠিক রুহির মায়ের চোখে সেদিন যেই ভয়টা ছিল, আজ তা রুহির চোখে স্পষ্ট, কিন্তু রুহিকে সেই ভয়টা আঁকড়ে ধরেছে। এতক্ষণ নানু নিজেকে সামলে নিলেন। আহানের দিদা এগিয়ে গিয়ে রুহির মাথায় হাত বুলিয়ে দিলেন, রুহিকে সাহস দিলেন। কিছুক্ষণ পর নার্স আসলো, তারপর বলে গেল কিছুক্ষণের মধ্যেই ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাবে, তখন পেশেন্টের সাথে শুধু একজন থাকতে পারবে। ছোট মামা আহানের জন্য একটা শার্ট নিয়ে এলো, কারণ আহান অনেকক্ষণ হলো রক্তমাখা শার্ট পরে আছে। আহান সেটা নিয়ে চেঞ্জ করতে গেল। ছোট মামা আহানের দিদাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গেল। রুহির পাশে শুধু নানু বসে আছে। নানু নিজের হাতে রুহিকে খাইয়ে দিলেন। কোনো সমস্যা হচ্ছে কিনা ভালোভাবে জানলেন। তারপর কিছুক্ষণ আশেপাশে তাকে জিজ্ঞাসা করলেন, আহান কোথায়? রুহি পানির গ্লাসটা নামিয়ে অবাক হয়ে তাকালো। নানু আহানকে খুঁজছে কেন? রুহি নিচু স্বরে বলল, চেঞ্জ করতে গেছে। নানু রুহির মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর জিজ্ঞাসা করলেন, ভালোবাসিস ওকে? নানু এমন প্রশ্ন করলেন কারণ রুহি কখনো মুখ ফুটে এটা বলেনি যে সে আহানকে ভালোবাসে। প্রতিবার শুধু আহানের দোষগুলোই ঢেকে গেছে। হয়তো তাকে ভয় পেয়েও বলতে দ্বিধা করেছে, তাই রুহির মনের কথাটা নানুর জানা দরকার। নানুর হঠাৎ এমন প্রশ্নে রুহি অপ্রস্তুত হয়ে গেল। কি বলবে না বলবে রুহি কিছুই বুঝতে পারছে না। তারপর নিচের ঠোঁট কামড়ে সাহস জুগিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ছেলেটা ভালো, আগলে রাখতে জানে।
নানুর মুখে আহানের প্রশংসা শুনে রুহি চমকালো। তাহলে কি নানুর মন গলতে শুরু করেছে? এর মাঝে চেঞ্জ শেষে আহান ভেতরে এলো। নানু সরল ভঙ্গিতে আহানের দিকে তাকালো, তারপর জিজ্ঞাসা করলো, তুমি যাওনি? না, আমি থাকছি। আহান কিছু না ভেবে বলল, কারণ রুহিকে এই অবস্থায় রেখে গেলে শান্তি পাবে না সে। রুহি অপ্রস্তুত হয়ে গেল। আহান আরো বলল, আমি বাইরে ম্যানেজ করে দিচ্ছি। বলেই আহান বেরিয়ে যেতেই নানু বললেন, রুহির নানা বাড়িতে রুহি তো একা, ওনার আবার হাই প্রেশার। তুমি রুহিকে দেখে রেখো, আমায় যেতে হবে। রুহি অবাক হয়ে নানুর দিকে তাকালো। সবচেয়ে বেশি অবাক হলো আহান। নানু উঠে দাঁড়িয়ে রুহির মাথায় আদর করে দিয়ে আহানের কাছে গেলেন, তারপর বললেন, রুহিকে স্যালাইন দেওয়া হয়েছে, তাই হাতটা সাবধানে রাখতে হবে। ঘুমিয়ে গেলে তো রুহির হুঁশ থাকে না। তুমি একটু খেয়াল করো, আমি যাই তাহলে। বলেই তিনি বেরিয়ে গেল। আহান মাথা জাকি বিষয়টা হজম করার চেষ্টা করছে। ঘটনা কি হলো? বরফ কি গলে পানি হয়ে গেছে? আহান এগিয়ে এসে রুহির পাশে বসলো, তারপর রুহির কপালের সামনে চুলগুলো সরিয়ে দিয়ে বলল, তোমার হিটলার নানি হঠাৎ এমন বনলতা সেন হয়ে গেল কিভাবে? রুহি তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, জি না, মোটেও আমার নানু হিটলার না। ওনার বাইরের দিকটা এমন শক্ত, কিন্তু উনি যখন আপন করে নেয় তখন সবটা দিয়ে নেয়। আহান বালিশগুলো ঠিক করতে করতে বলল, হয়েছে হয়েছে, বুঝেছি। এবার তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বালিশটা ঠিক করে রুহিকে শুইয়ে দিতেই রুহি আহানের শার্টের হাতা ধরে টানতে লাগলো। আহান রুহির কাছে এগিয়ে এসে বলল, বলো, এইভাবে শার্ট ধরে টানলে কি করে বুঝবো? রুহি আহানের হাত জড়িয়ে ধরল। আহান বুঝতে পেরে রুহিকে জড়িয়ে রুহির পাশে শুয়ে পড়ল। তারপর রুহির মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। রুহির ক্লান্ত শরীর ঘুমে তলিয়ে গেল। হসপিটাল থেকে পরের দিনই রুহিকে ডিসচার্জ করে দিল। বাড়ি নিয়ে আসা হলো রুহিকে। ধীরে ধীরে রুহি সুস্থ হয়ে উঠল। রুহি স্বাভাবিক হওয়ার কিছুদিন যেতে না যেতেই রুহির নানু আহানের সাথে রুহির বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। কারণ এই কয়দিন আহান যে রুহির জন্য যোগ্য সেটা সে প্রমাণ করেছে। আহান ছাদে রুহির জন্য অপেক্ষা করছিল। আহানের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। হঠাৎ নুপুরের শব্দে আহান মাথা তুলে তাকালো। গাঢ় বেগুনি রঙের শাড়ি পরা খোলা চুলের এক কাঙ্ক্ষিত চেহারা তার সামনে। আহান অপলক তাকিয়ে আছে, চোখের পাতাও পড়ছে না তার। রুহির নুপুরের শব্দ যেন হারিয়ে যেতে ইচ্ছা করছে আহানের। রুহি এসে আহানের সামনে দাঁড়ালো, তারপর একটা ভ্রু তুলে বলল, মাঝে মধ্যে এমনভাবে তাকিয়ে থাকেন কেন? আহান রুহিকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখতে দেখতে বলল, কেমন ভাবে দাঁড়িয়ে থাকি? আপনার চেহারা দেখে মনে হয় যেন প্রথম আমাকে দেখছেন। বলে এগিয়ে এসে রুহি আহানের সাদা আর গোল্ডেন কাজের পাঞ্জাবির কলারটা ঠিক করে দিতে লাগলো। ঠিক আছে, এরপর থেকে তাকাবোই না। আহানের কথায় রুহি আর চোখে তাকালো। রুহির চাহনিতে রাগ স্পষ্ট। আহান সেই চাহনি দেখে বলল, তাকালেও দোষ, না তাকালেও দোষ। তাহলে ম্যাডাম আমি করবোটা কি? কিছু করতে হবে না। নিচে ঠোঁট উল্টে বলল রুহি। আহান রুহির মুখভঙ্গি দেখে হেসে ফেলল। তারপর রুহির কোমর জড়িয়ে কাছে আনতেই রুহি হকচকিয়ে গেল। আশেপাশে মানুষ দেখলে কি না কি ভাবে বসবে। রুহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, মানুষ দেখবে, ছাড়ুন। দেখুক, সবাই জানুক যে তুমি আমার। কেন সবাইকে জানতে হবে? কেন? আমি তো জানি। তাতে বুঝি আপনার হচ্ছে না? আহান রুহির কাছে এসে ঠোঁট এলিয়ে বলল, জানো বুঝি? আহানের চাহনিতে রুহি লজ্জা পেয়ে গেল। লজ্জা সরাতে বলল, আমার কেন জানি মনে হচ্ছে এতদিন আমরা প্রেম করেছি, সবে আমাদের বিয়ে হতে যাচ্ছে। তাহলে মানলে তো আমি পারফেক্ট বয়ফ্রেন্ড? তোমাকে শেষমেশ বিয়ে করছি তাহলে? হ্যাঁ, সে আমাকে বিয়ে করার সংগ্রামে আপনি সফলভাবে এগিয়ে যাচ্ছেন। তবে আপনি কিন্তু আমার প্রথম বয়ফ্রেন্ড, আর আমি আপনার। বলেই ভ্রু কুচকে রাগি রাগি চোখে তাকানোর চেষ্টা করছে রুহি। তুমি আমার প্রথম ভালোবাসা। আহানের উত্তরে রুহির চেহারা এক ঝিলিক হাসি ফুটে উঠল। রুহি নিচে ঠোঁট কামড়ে আহ্লাদি গলায় বলল, সত্যি? আহান রুহির একদম কাছে এসে বলে, সত্যি। রুহির গাল দুটো লাল আভায় ঢাকা পড়ল। আহান রুহির কপালের চুলগুলো সরিয়ে দিতেই তন্নি সেখানে উপস্থিত হয়। দুজনকে একসাথে দেখে তন্নি পা টিপে টিপে এগিয়ে গিয়ে বলল, আজ আমি সিঙ্গেল বলে কপালের এলোমেলো চুলগুলো নিজেকেই ঠিক করতে হয়। আর এদিকে দেখো, দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছে, তাও প্রেম কমছে না এদের। তন্নির কণ্ঠ কানে আসতেই রুহি ছিটকে সরে দাঁড়ালো। তারপর আশেপাশে তাকাতে রুহি একদম লজ্জায় পড়ে গেল। কেউ জানালা দিয়ে নয়তো কেউ বারান্দা দিয়ে তাকিয়ে আছে। মুখ লুকানোর জায়গা খুঁজছে রুহি। আহান মুখ দিয়ে তিক শব্দ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তন্নির দিকে তাকালো। তারপর বলল, তুই বলে এসেছিস কেন? কেন, ডিস্টার্ব করে ফেললাম বুঝি? চোখের কোণে হাসি রেখে বলল তন্নি। বুঝতেই যখন পেরেছিস তখন দাঁড়িয়ে থাকিস না, নিচে যা। তীক্ষ্ণ চোখে বলল আহান। রুহি খালি এদিক ওদিক তাকাচ্ছে। এই লোকটার জন্য এসব শুনতে হচ্ছে। তন্নি এগিয়ে এসে রুহির পাশে দাঁড়ালো। তারপর বলল, নিচে তো যাব, কিন্তু একা যাব না, রুহিকে সঙ্গে নিয়ে যাব। রুহির হাত ধরে বলল, ডিস্টার্ব যখন করেছি একটু ভালোভাবেই করি। চলো রুহি, নিচে চলো। আহান বাগড়া দিয়ে বলল, রুহি যাবে না?
আহানের কথায় রুহি বড় বড় চোখ করে তাকালো। তন্নি বাঁকা হাসি দিয়ে বলল, তাহলে আমি কি নিচে গিয়ে বলবো যে আহান রুহির সাথে প্রেম করবে, তাই রুহিকে আসতে দিচ্ছে না? আহান তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল তন্নির দিকে। তন্নি রুহিকে নিয়ে যেতে যেতে বলল, তোমার রোমিওর চেহারা দেখেছো? মনে হচ্ছে আমাকে এক্ষুনি গিলে খাবে। তন্নির কথায় রুহি খিল করে হেসে ফেলল। আজ গায়ে হলুদ। সন্ধ্যা থেকে লামিয়া রুহিকে সাজাতে ব্যস্ত। রুহি বিরক্তি নিয়ে আয়নার সামনে বসে আছে। এত বিরক্ত সে আগে কখনো হয়নি। শেষমেশ খুব বিরক্ত হয়েই বলল, লামিয়া তোর হয়নি? বোন আমার, থাম একটু, আর কত? আরে চুলটা পারফেক্ট হতে হবে। আমি তোকে সাজানোর দায়িত্ব নিয়েছি, মান সম্মানটা ব্যাপার আছে না? তারপর হুট করে সাজ নষ্ট হলে তখন কি হবে? খুব মনোযোগ দিয়ে রুহির চুলে চিকন ক্লিপ বসিয়ে দিয়ে বলল লামিয়া। ধুরু, এত পারফেক্ট হতে হবে না, ভাল লাগছে না আর। ঠোঁট উল্টে বলল রুহি। হ্যাঁ, বর তো আজ দেখবে না, ভালো লাগবে কি করে? বর এত ইম্পর্টেন্ট আমাদের থেকে। উফ, আমি কখন এসব বললাম? তুই বলিসনি, কিন্তু আমি বুঝেছি ঠিকই। কচু বুঝেছিস। রুহির কথার মাঝে লামিয়ার ফোন বেজে উঠল। রুহি তাকিয়ে দেখে ফোনের স্ক্রিনে নাম উঠেছে জয়। রুহি একটু কেশে উঠে বলল, তোর নিরামিষ ফোন করেছে। কথাটা শুনি লামিয়া ফোনটা হাতে নিয়ে সুইচ অফ করে দিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। রুহি হকচকিয়ে তাকালো। ও মা, এমন করলি কেন তুই? কথা বলবো না ওনার সাথে। খুব না, যখন কাজ তখন কেন ফোন করেন? আমি যখন ফোন করেছিলাম আমি ব্যস্ত আছি বলে ফোন কেটে দিল। আমিও এখন ব্যস্ত আছি। লামিয়ার রাগী চেহারা দেখে রুহি হেসে ফেলল। লামিয়ার রাগী চোখে তাকাতেই রুহি ঠোঁট চেপে হাসি থামিয়ে বলল, আচ্ছা, আগে না নামটা নিরামিষ লিখে সেভ করেছিল, হঠাৎ জয় লেখা? বলি রুহি ভ্রু তুলে আবার নামালো। কি করব, বেহায়া লোকটা সেদিন যা করলো। কি করলো? আরে দেখে ফেলেছিল আমি যে ওনার নাম নিরামিষ নামে সেভ করে রেখেছি। তারপর হুট করে কি হলো, আমায় করে তুলে ধুমধাম কিস করলো। আর একটু হলে দম আটকে মারা যেতে নিচ্ছিলাম। তারপর বেহায়া লোকটা বলল, টের পেয়েছিস বুঝি? একগাল হাসি নিয়ে বলল রুহি। না হলে কি সাদে বেহায়া বলছি, নিজের নামটা নিজেই বদলে দিয়েছে। বাহ, ভালোই তো। তোর তো নিরামিষ পছন্দ ছিল না? কে বলেছে নিরামিষ ভালো ছিল? কি সুন্দর টিস করা যেত। রুহি লামিয়ার কথায় খিলখিল করে হাসতে লাগলো। উফ, বাদ দে তো, রেখে তো চুলের খবরটা ঠিক করে দি, বলল লামিয়া। লামিয়ার আধা ঘন্টা নিয়ে রুহি চুল খোপা করলো। এই মেয়েটা সাজগোজ নিয়ে মারাত্মক সিরিয়াস। রুহি নিজেকে দেখে নিজেই অবাক হয়ে গেল। লামিয়া রুহির পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, এমনি এমনি কি আর জিজু আবার বিয়ে করেছে তোকে? এভাবে একবার দেখলে কি করে বসে। বলেই মিটমিট করে হাসলো লামিয়া। রুহি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, ওনাকে দেখাচ্ছি কেন? কথার মাঝেই ঘরে রুহির নানু আর নড়িয়ে আসলো। রুহিকে যেন চেনাই যাচ্ছে না। রুহির নানু যেন নিজের মেয়ের প্রতিচ্ছবি দেখছে। চোখ ভিজে আসতে তিনি একটু কাজল নিয়ে রুহির কানের পিছনে দিয়ে বললেন। গান হই হুল্লো শেষ হতে হতে রাত 1টার উপর হয়েছে। একে একে সবাই চলে গেছে। রুহি নিজের রুমে এলো। পুরো গায়ে তার হলুদ মাখামাখি। হলুদ এইভাবে কেউ মাখে? রুহি আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করছিল। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরতেই রুহির বুকের ভেতরটা ধপ করে উঠল। আয়নায় দিয়ে তাকিয়ে পেছনে আহানকে দেখে রুহির মুখ হা হয়ে গেল। রুহি হা করেই পেছনে তাকালো। প্রত্যেক দিন আসে সেটা এক কথা, তাই বলে আজও সারা বাড়ি ভর্তি এখনো মানুষজন আছে। রুহি বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেছে। আহান হাত দিয়ে রুহির মুখের হা বন্ধ করে দিয়ে বলল, এইভাবে হা করে থাকলে তো মুখ ব্যথা করবে। রুহি চোখ পিটপিট করে তাকালো। সে একদম বাকরুদ্ধ হয়ে আছে। তারপর বিস্ময় নিয়ে বলল, আপনি আজ এখানে কেন? তোমায় দেখতে ইচ্ছে করছিল। বলেই রুহিকে জড়িয়ে ধরল আহান। কেন? কালকে দেখতে পারবেন না? কত মানুষ আছে বাড়িতে, কেউ এসে পড়লে আমি তো দরজাও শুধু চাপিয়ে এসছি। ছাড়ুন ছাড়ুন। বলেই আহানকে সরিয়ে দেয় রুহি। আহান বুকের কাছে 2 হাত ভাঁজ করে রুহির দিকে তাকালো। রুহি কড়া চোখে তাকিয়ে দরজার দিকে এগিয়ে যেতেই আহান রুহির হাত টেনে কোমর জড়িয়ে ধরে। কোমর থেকে শাড়ির কিছু অংশ সরে যেতেই আহানের স্পর্শে চোখ বন্ধ করে কেঁপে উঠল রুহি। আহান রুহির সামনে মুখ এনে বলল, আমি এত কষ্ট করে পাইপ বেয়ে ওপরে উঠলাম আর তুমি মানুষ দেখলে কি বলবে? হ্যাঁ, কি হবে? কেউ দেখে ফেলবে, এইসব নিয়ে পড়ে আছো। পাইপে উপরে উঠেছেন তো কি হয়েছে? এতে নতুন কি আছে? প্রতিদিন তো এইভাবেই আসেন। আমার তো মনে হয় আপনি নিজের রুমেও এখন জানালা দিয়ে ভেতরে যান। কি দরকার ছিল বলুন তো আজকে আসার? একদিন না দেখলে কি হতো? শেষের কথাটা ঠোঁট উল্টে বলল রুহি। আহান হাতের কাছে একটা হলুদের বাটি দেখলো। আহান রুহির 2 হাত পেছনে নিয়ে এক হাতে শক্ত করে ধরলো। রুহি ছটফট করতে লাগলো। আহান হাত বাড়িয়ে একটু হলুদ নিয়ে রুহির নাকে হালকা মাখিয়ে দিয়ে বলল, তুমি আমার অভ্যেস হয়ে গেছো। এই অভ্যেস আমি বদলাতে পারবো না, আর চাইও না। আজ রাতে হয়তো আমার ঘুমও আসবে না। যদিও এসবে তোমার কি, তুমি তো দিব্যি কোলবালি জড়িয়ে ঘুমাবে। কেন
আপনার বুঝি এবার আমার কোলবালিশকেও হিংসা হয়? সমস্যা কি? আপনি একটু কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়বেন। ঠোঁট এলিয়ে বলল রুহি। হুম, তোমার চুলের ঘ্রাণ না পেলে আমার ঘুম আসে না, আজকেও থেকে যায়, কি বলো? আহানের কথায় রুহির চোখ ছানা পড়া হয়ে গেল। রুহি আহানকে ঠেলতে লাগলো, তারপর বলল, আপনার মাথা পুরো খারাপ হয়ে গেছে। এক্ষুনি আপনি যান। আজকে লামিয়া থাকবে আমার সাথে, যখন তখন চলে আসবে কিন্তু লামিয়া। জয় সেই কখন থেকে এসে বসে আছে, কিন্তু লামিয়া জয়কে এড়িয়ে যাচ্ছে। মেজাজ বিগড়ে আছে লামিয়ার। লামিয়া রুহির রুমের দিকে যাচ্ছিল, জয় পিছু পিছু এসে বলল। লামিয়া দাঁড়াও। লামিয়া আরো হনহনিয়ে হাঁটতে লাগলো। রুহির রুমের ভেতর যাবে তার আগে জয় লামিয়ার হাত ধরে দেওয়ালের সাথে শক্ত করে ধরলো। লামিয়া আর চোখে তাকালো জয়ের দিকে, তারপর মুখ বাঁকালো। ফোন ধরছো না, কথাও বলছো না, একবার বলবে তো কি হয়েছে? শান্ত গলায় প্রশ্ন করলো জয়। কি হয়েছে? আমার চাচির খালাতো বোনের ছেলের মেয়ে হয়েছে বলে আবারও মুখ বাঁকালো লামিয়া। তোমার চাচির খবর আমি জানতে চাইনি, তুমি এমন করছো কেন জানতে চাইছি। শান্ত গলায় বলল জয়। আমার কি হবে? আমার বেসমেন্টের বিয়ে, আমি এখন অনেক ব্যস্ত। অন্যদিকে তাকিয়ে বলল লামিয়া। উফ, আচ্ছা সরি, এবার থামাও প্লিজ এইসব। একটা নিঃশ্বাস ফেলে বলল জয়। কেন? আমি কেন থামবো? ওই মেয়ে যখন স্যার স্যার বলছিল তখন তো তাকে কিচ্ছু বলেননি, উল্টে আমাকে বললেন ব্যস্ত আছে। হ্যাঁ, বুঝি না ভেবেছেন? আচ্ছা বাসায় চলো, সেখানে গিয়ে ঝগড়া করা যাবে। আমি কোথাও যাচ্ছি না আপনার সাথে, আমি রুহির সাথে থাকবো। আপনি বাসায় গিয়ে আমার ছবি নিয়ে ঝগড়া করেন। বলে জয়ের হাতের নিচ দিয়ে পেরিয়ে দরজা ঠেলতে দেখলো রুহি আহানের খুব কাছে। লামিয়া আর জয়কে দেখে রুহি ছিটকে সরে দাঁড়ালো। আহান বুঝতে পারছে না সবাই খালি তাদের ডিস্টার্ব করতে কেন চলে আসে। দুজনকে একসাথে দেখে লামিয়া বেশ চমকালো। জয় আস্তে করে বলল, তোমার মনে হচ্ছে না ওদের মাঝে হাড্ডি হওয়ার দরকার নেই? লামিয়া আর চোখে তাকিয়ে বলল, একদমই মনে হচ্ছে না। বলি লামিয়া ভিতরে এলো, তারপর বলল, জিজু আপনি এখানে কি করছেন বলুন তো? কাল বিয়ে, একদিনে সহ্য হয় না বুঝি। আহান কিছু বলল না। রুহি ফিসফিসিয়ে বলল, আপনি এখন যান। এই হিসেবটা তাহলে তোলা রইলো বাসর রাতের জন্য। রুহির কানে বলে সোজা হয়ে দাঁড়ালো আহান। আহানের কথা শুনে রুহির বুকের ধুকপুকানি বেড়ে গেল। রুহি একটা ঢোক গিলল। আহান জয়কে হাত দেখিয়ে বলল, জয় চলো, এরা দুজনে ইয়া জোট বেঁধেছে। লামিয়া আজ মানবে না বোঝাই যাচ্ছে, তাই জয় ব্যর্থতার নিঃশ্বাস ফেললো। আহানকে দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখে রুহি চমকে উঠে বলল, এ কি, আপনি দরজা দিয়ে বের হচ্ছেন কেন? সবাই দেখবে তো। আহান রুহির দিকে তাকিয়ে একটু হেসে জয়ের সাথে বেরিয়ে পড়লো। রুহি আর লামিয়া বিছানায় বসে একে অপরের কাঁধে মাথা রাখলো। বরগুলো এক একটা জুটেছে তাদের কপালে। রুহির বুকের ভিতর দ্রিম দ্রিম শব্দটা সময়ের সাথে যেন আরো দ্রুত গতিতে বাড়ছে। আর আগেও তো বিয়ে হয়েছিল তার এই মানুষটার সাথে, কিন্তু এমন অনুভূতি আর কখনো হয়নি। লজ্জা, ভয়, ভালো লাগে সব মিলে অন্যরকম এক অনুভূতি। ফুল দিয়ে সাজানো বিছানায় বধূ বেশে বসে আছে রুহি। এমন একটা দিন জীবনে আবার আসবে কে জানতো। দরজা বন্ধ করার শব্দ যেন রুহি থমকে গেল। নিচে তাকিয়ে থেকেও রুহি ঠিক বুঝতে পারছে আহান দরজায় হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে। মাথার ঘোমটাটা খুলে ফেললে খুব ভুল হয়েছে। এবার না পারছে কোনো দিকে তাকাতে, না পারছে চোখ বন্ধ করতে। লোকটা আসার আগে একবার নক করে আসতে পারে না? আহান রুহির দিকে কিছুক্ষণ ভালো করে তাকিয়ে রইল, তারপর বলল, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি ওইদিকে দেখছো? আহানের কণ্ঠ শুনতে রুহির শরীর শিউরে উঠল। রুহি মাথা নিচু করে ফেলল, গাল দুটো একেবারে লাল হয়ে গেছে। আহান রুহিকে এভাবে নিচে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে এসে রুহির কোলে মাথা রাখতেই রুহি হকচকিয়ে উঠল। আহানের চোখে চোখ রাখতেই রুহির বুকের ভেতরে দ্রিম দ্রিম শব্দটা 10 গুণ জোরে শুরু হয়েছে। রুহির সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। বউ সাজে কি প্রথমবারও তোমাকে এত সুন্দর লেগেছিল? এত সুন্দর লাগলে তো প্রথমবারই তোমার প্রেমে পড়ার কথা না, প্রথমবার তোমার চেহারায় একটা জিনিস মিসিং ছিল। বলেই রুহিকে ভালো করে দেখতে লাগলো। রুহি আর চোখে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল, তারপর বলল, কি মিসিং ছিল? আহান কিছুক্ষণ দেখে বলল, প্রথমবার তোমার চেহারায় লজ্জা মিসিং ছিল। রুহি কথাটায় গাল ফুলিয়ে তাকালো, তারপর বলল, হুঙ্কার দিয়ে আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলেন, আবার আমি আপনার লজ্জা নিয়ে তাকাতে যাব? আপনাকে দেখে লজ্জা পাওয়ার কি ছিল? তখন লজ্জা পাওনি, তাহলে এখন কেন পাচ্ছ? দুষ্টু হাসি দিয়ে বলল আহান। তখন তো আর আপনি আমার কোলে এসে মাথা রাখেননি। নিচু স্বরে বলল রুহি। কি করব? আমার বউকে আমি দেখবো না? আর লজ্জা পাওয়া ভালো, খারাপ নয়। লজ্জা পেলে তোমায় এত সুন্দর লাগলে প্রথম রাতে হুঙ্কার দিয়ে না, আদর করেই ঘুম ভাঙাতাম। ঠোঁট এলিয়ে বলল আহান। রুহি চোখ পিটপিট করে তাকালো আহানের দিকে, তারপর বলল, আপনি উঠুন তো আমার কোল থেকে। কেন? একটা ভ্রু তুলে বলল আহান। রুহি চোখ সরিয়ে বলল, জানি না, আপনি উঠুন।
আই ইউ শিওর? বলে প্রশ্ন করতেই রুহি আহানের মাথা তুলে উঠিয়ে দিতেই আহান রুহির সামনে বসে পড়ল। তারপর এক টান মেরে রুহিকে পেছন ফিরিয়ে জড়িয়ে ধরল। রুহি মাথাটা আহানের বুকে রাখতেই আহানের হার্টবিট শুনতে পেল। রুহির কাছাকাছি আসলে আহানেরও হার্টবিট বেড়ে যায়। ভেবেই ভালো লাগছে রুহি, চোট চেপে হাসলো সে। তারপর আহানের মুষ্টিবদ্ধ হাতের উপর নিজের হাত রেখে বলল, আপনি আমায় এত ভালোবাসেন কেন? প্রশ্নটা অনেক সাহস নিয়ে করল রুহি। বুকের ভেতরটা ক্রমাগত ধুকধুক করছে। আহান রুহির প্রশ্ন শুনে নীরবে হেসে ফেলল। আহানের এমন নীরবতা রুহিকে আরো অস্থির করে তুলেছে। আমার সব থেকে অপছন্দের রং কি জানো? রুহি ঘাড় ঘুরিয়ে ভ্রু কুচকে তাকালো আহানের দিকে, জিজ্ঞাসা করলো কি আর উনি বলছে কি। আহান রুহির দিকে ঝুঁকে বলল, হলুদ, যেটা তোমার খুব পছন্দের। কিন্তু হলুদ রংটা যে এত সুন্দর সেটা তুমি আমার জীবনে না আসলে হয়তো আমি বুঝতাম না। তোমাকে ঘিরে থাকা সবকিছুই কেন জানি আমার ভালো লাগে। আমার সবকিছু তোমাতেই শুরু আর তোমাতেই শেষ। কাউকে আমি এতটা ভালোবাসবো আমি নিজেও ভাবিনি। আহানের প্রতিটা কথা রুহিকে শিওরে তুলছে। অন্যরকম এক ভালো লাগা ঘিরে ধরেছে রুহিকে। এক চিলতে হাসি নিয়ে রুহি আহানের বুকে মুখ গুজে ফেললো। তারপর আহানের দিকে মুখ তুলে আহানের দিকে তাকিয়ে বলল, আপনি কি মিষ্টি খেয়ে এসছেন? আহান ভ্রু কুচকে বলল, মিষ্টি? মিষ্টি কেন খাবো? না মানে এত মিষ্টি মিষ্টি কথা বের হচ্ছে আপনার মুখ থেকে, ভাবাই যায় না। উপহাস করে বলল রুহি। আহান রুহির চুলের খোপাটা হুট করে খুলে দিল। হুট করে আহানের এমন কাজে রুহি চমকে গেল। আহান ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, তুমি থাকতে আবার অন্য কোনো মিষ্টির কি প্রয়োজন? আহানের ঠোঁটের হাসি দেখে রুহি একটা ঝোঁক গিলল। আহানের মতলব রুহির কাছে একদম ভালো লাগছে না। রুহি কায়দা করে একটু সরে যেতে আহান এগিয়ে আসতে লাগলো। আহান রুহির দুই হাত ধরে বিছানার সাথে আস্তে করে চেপে রেখে বলল, ভালো করেছো মিষ্টির কথা মনে করিয়ে, আমি তো ভুলেই গেছিলাম। আমি মোটেও সেটা বোঝাইনি, আপনি উল্টাপাল্টা বুঝেছেন। শুধু শুধু এখন আমাকে বলেই মুখ ঘুরিয়ে ফেলল রুহি। আমি তো মিষ্টির কথা বলতে পারি না, জীবনে কোনোদিন বলিনি। ঠিক আজ বলছি। এই যে তুমি বউ সেজে বসে আছো না, তোমার এই সাজটা আমার খুব নষ্ট করে দিতে ইচ্ছে করছে। তোমার ঠোঁটে লিপস্টিকটা ইচ্ছে করছে। এতটুকু শুনে রুহি চেঁচিয়ে বলল, হয়েছে হয়েছে, আমি আর শুনতে চাই না, থামুন আপনি। আজ কেন থামাবো? মিষ্টি খেয়ে নাকি মিষ্টি কথা বলি? আরও জানো কি কি বলতে? হ্যাঁ, কুম্ভকর্ণ, রাইট? রুহির একদম কাছে গিয়ে পড়ল আহান। কুম্ভকর্ণ কথাটা শুনে রুহি হেসে ফেলল। তারপর বলল, সে আপনি যাই বলুন, নামটা কিন্তু সেই কুম্ভকর্ণ। আমি যে কুম্ভকর্ণ বলেছো তুমি জানো কুম্ভকর্ণ কি করে? দিন রাত নাক ডেকে ঘুমায় আপনার মতন। বলেই হাসতে লাগলো। তারপর নিজের হাত ছাড়াতে চাইলো। আমি দিন রাত ঘুমাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার ধারণা আমি আজই ভুল প্রমাণ করছি। বলেই রুহির এক হাত ছেড়ে দিয়ে আস্তে করে রুহির ব্লাউজের ফিতাটা টান দিয়ে খুলে ফেলতেই রুহির মুখের হাসি গায়েব হয়ে গেল। আহান ফিতাটা রুহিকে দেখে আস্তে করে মেঝেতে ছুঁড়ে ফেলে বলল, আজ তোমার ঘুম আমি হারাম করছি, দাঁড়াও। ঠোঁট এলিয়ে বলল আহান। রুহি চোখ পিটপিট করে তাকালো। আহান রুহির কাছে এগিয়ে আসতেই রুহি মুখ ঘুরিয়ে বাচ্চা কণ্ঠে বলল, আমি তো এমনিই বলেছি, আর কোনোদিন বলবো না। আহান ঠোঁট চেপে হাসি আটকে রুহির চেহারাটা হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে রুহির ঠোঁটে অধর ছুঁয়ে দিল। স্পর্শের গভীরতায় দুজন হারিয়ে গেল। সকালে পর্দার ফাঁক দিয়ে মিষ্টি রোদ রুহির মুখে আদর খেয়ে রুহির ঘুম ভাঙিয়ে দিল। চোখ দুটো আস্তে আস্তে খুলতে বাম দিকের খালি গায়ে তার সুদর্শন বরের দিকে চোখ গেল রুহির। মিষ্টি রোদের হালকা আভা এসে পড়েছে আহানের মুখেও। আহান রুহির মাথার কাছে হাত রেখে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি চটজল দিকে আর চাদরটা নিয়ে শরীর ভালো করে মুড়িয়ে নিল। তারপর আর চোখে আহানের দিকে তাকিয়ে আবার সরিয়ে নিল। ঘুম হয়েছে মিসেস কুম্ভকর্ণ? বলে নিচের ঠোঁট কামড়ে হাসলো আহান। রুহি আর চোখে তাকিয়ে রইল। মিসেস কুম্ভকর্ণ আবার কি কথা? যা ইচ্ছে বলুক, এই কুম্ভকর্ণ শব্দটা সে আর জীবনেও মুখে আনবে না। রুহি আহানের দিকে তাকাতে রুহির মুখটা লাল আভায় ঢেকে গেল। সঙ্গে সঙ্গে রুহি চোখ সরিয়ে নিল। আহান আস্তে করে চাদরের ভেতর থেকে রুহির হাত বের করে আনলো। তারপর রুহির ডান হাতের অনামিকে সুন্দর একটা আংটি পরিয়ে দিতে রুহি অবাক হয়ে আহানের দিকে তাকালো। আহান রুহির হাতে ঠোঁট ছুঁয়ে দিয়ে রুহিকে জড়িয়ে ধরলো। রুহি হাতের আংটির দিকে তাকিয়ে বলল, আংটি কেন? আমি চাই এটা তুমি সব সময় পড়বে। বলে রুহি ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। আহানের শীতল স্পর্শে শিওরে উঠল রুহি। রুহির আংটির দিকে ভালো করে তাকিয়ে দেখলো আংটির ডিজাইনটা ইংরেজি শব্দ এ দিয়ে শুরু। রুহি সঙ্গে সঙ্গে আহানের ডান হাতটা দেখলো। আহানের আংটির ডিজাইনটা ইংরেজি শব্দ আর দিয়ে শুরু। তারপর ডায়মন্ডের কাজ করা দেখেই যেন রুহির মনটা ভালো হয়ে গেল। আহান রুহির কানের কাছে মুখ এনে বলল, পছন্দ হয়েছে? খুব। বলেই দুজনের হাত একসাথে করে ধরে দেখতে লাগলো রুহি। এই গিফটটা রুহির খুব পছন্দ হয়েছে। রুহির চেহারায় হাসি ফুটে উঠল। আহান রুহির গলায় আস্তে করে একটা কামড় বসাতে রুহি উফ করে শব্দ করে উঠল। তারপর সরে এসে বলল, কি করলেন এটা? আহান হাত বাড়িয়ে রুহিকে কাছে আনতে যাবে রুহি চাদর জড়িয়ে উঠে গিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য,
ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। আহান রুহির রাগ দেখে হেসে ফেলল। গোসল সেরে নীল রঙের একটা শাড়ি পরে চুলের পানি নিতে নিতে বের হলো রুহি। চুলের পানি ঝরাতে গিয়ে রুহি করিডোরে গিয়ে দেখলো একগুচ্ছ হলুদ গোলাপ রাখা, কাল রাতের বৃষ্টিতে ভিজে আছে সেগুলো। রুহি তোয়ালেটা একপাশে রেখে বৃষ্টি ভেজা গোলাপগুচ্ছ হাতে নিয়ে দেখতে লাগলো। আহান রুম থেকে বেরিয়ে এসে রুহিকে পিছন থেকে জড়িয়ে ধরতেই রুহি বলল, এগুলো আপনি এনেছেন? আহান গোলাপের দিকে তাকিয়ে বলল, কিন্তু ভিজে গেছে। তাও কি সুন্দর লাগছে। বলে আহানের দিকে তাকালো। আহান চেয়ারের উপর থেকে তোয়ালে নিয়ে রুহির চুলের পানি মুছে দিতে দিতে বলল, তোমার মতন, কিন্তু পার্থক্য হলো ওটা বৃষ্টি ভেজা গোলাপ আর তুমি পানিতে ভেজা বেড়াল। রুহি বাচ্চাদের মতন ঠোঁট উল্টে তাকালো আহানের দিকে, তারপর আহানের মুখে হাত দিয়ে খামচি দেওয়ার ভান করে মিয়াও শব্দ করলো। আহান রুহির বাচ্চা মুখ দেখে হেসে ফেললো। এমন সময় দরজায় নখ পড়তেই রুহির দৃষ্টি সেদিকে গেল। ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে তন্নি আরো জোরে নখ করতে লাগলো। আহান বিরক্তি সুরে বলল, শুরু হয়ে গেছে, চলে এসেছে ডিস্টার্ব করতে। রুহি ফুলটা টেবিলে রেখে দরজা খুলতে এগিয়ে যেতে নিতেই আহান রুহির কোমর জড়িয়ে ধরলো, তারপর বলল, কোথায় যাচ্ছ? আরে কি আজব, দরজায় নক করছে তো, ছাড়ুন। ছাড়বো, কিন্তু বদলে আমি কি পাবো? একটা ভ্রু তুলে বলল আহান। বদলে কি চান? তাড়া দিয়ে বলল রুহি। ওদিকে তন্নি দরজায় টোকা দিতেই থাকলো, থামলো না। আহান নিজের গালটা রুহির সামনে এগিয়ে দিতে রুহির চোখ বড় বড় করে তাকালো। এর মাঝে টোকা দিতে দিতে বিরক্ত হয়ে তন্নি বলল, দ্বিতীয়বার প্রেম করেছিস, তবু প্রেম কমে না তোদের? আমি নিচে গেলাম, তাড়াতাড়ি আয়, দাদু অপেক্ষা করছে নাস্তার টেবিলে। কথাটা শুনে রুহি আহানকে ঠেলতে লাগলো, তারপর বলল, কি শুরু করেছেন, ছাড়ুন তো, সবাই কি ভাববে, আমাকে যেতে দিন। আমি যা চাই সেটা না পাওয়া পর্যন্ত তো ছাড়ছি না। সো ডু ইট ফাস্ট, দাদু অপেক্ষা করছে। রুহি গাল ফুলি এগিয়ে এসে আহানের গালে ঠোঁট ছুঁয়ে দিল। আহান রুহির মাথার পানি মুছে দিয়ে রুহির হাত ধরে সেদিনের মতো নিচে নামলো। কিন্তু সেদিন রুহি রাগে ফুলতে ফুলতে নিচে নেমেছিল, আর আজ লজ্জায় লাল হয়ে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।